চল তাহলে আজকে আমাদের কি নতুন চ্যাপ্টার হচ্ছে গ্রুপ 13 মিন্স পি ব্লকের প্রথম গ্রুপ। এবার তার আগে একটা কথা বলি যে স্যার তাহলে প্রিভিয়াস ইয়ারটা কি হবে, এস ব্লক এলিমেন্টের মানে গ্রুপ 1 এর গ্রুপটা তো প্রিভিয়াস ইয়ার বললেন না, ওটা কি বলেছিলাম আমি শুরুতেই গ্রুপ 1-এ যখন প্রথম মানে গ্রুপ 1টা যখন পড়ালাম তখন বলেছিলাম যে গ্রুপ 1 নয় গ্রুপ 2টা শেষ করার পর বললাম যে এরপরে আমরা পি ব্লকটা শুরু করব। এস ব্লক আর পি ব্লক মিলে যে টোটাল 4টে গ্রুপ তোদের এই ফার্স্ট সেমিস্টারে রয়েছে সে 4টে গ্রুপের প্রিভিয়াস ইয়ার আমরা একটা সিঙ্গেল ক্লাসে করব। ঠিক আছে, খুব বেশি কোশ্চেন নেই, আলোচনা করতে খুব একটা বেশি সময় লাগবে না, কারণ ফ্যাকচুয়াল জিনিসপত্র আছে, চ্যাপ্টারের ভিতরে এই জিনিসপত্রগুলো পড়ানো আছে। আর এই যে চ্যাপ্টারগুলো রয়েছে এই চ্যাপ্টারগুলোর যে মেন কনসেপ্টের জায়গাটা, ফান্ডামেন্টাল যে কনসেপ্টটা, সেটা আমরা অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল আর বন্ডিংয়ে পড়ে এসেছি। এই চ্যাপ্টারগুলো কি জাস্ট ওই কনসেপ্টগুলোর কতগুলো মলিকিউলের মধ্যে এবং অ্যাটমের মধ্যে আমরা সেই কনসেপ্টগুলোর প্রয়োগ দেখব। ওই কনসেপ্টগুলো কেন পড়েছি, আমরা মলিকিউলগুলোকে তো এক্সপ্লেন করার জন্যই পড়েছি এই কনসেপ্টগুলো, তাহলে সেই মলিকিউলগুলোকে আমরা এক্সপ্লেন করব। এবার এক একটা গ্রুপে এলিমেন্টগুলো আলাদা আলাদা, সেই এলিমেন্টগুলো কি টাইপের মলিকিউল তৈরি করে এবং কেন করে সেগুলো এক্সপ্লেনেশন আমরা অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল এবং বন্ডিংয়ে যা কনসেপ্ট শিখেছি সেগুলো ইউজ করব। তাই এই চ্যাপ্টারগুলো ভালো করে এবং সহজে এবং তাড়াতাড়ি যদি বুঝতে চাস তাহলে কিন্তু তোদের আমি রেকমেন্ড করছি, আমি নয় সব স্যারই রেকমেন্ড করবে যে আগে অ্যাটমিক স্ট্রাকচার পড়ো, পিরিয়ডিক টেবিল পড়ো, বন্ডিং পড়ো, তারপরে তুমি ফার্দার অন্য চ্যাপ্টারের দিকে যাও। তাহলে কারণ ওই 3টে চ্যাপ্টারের কনসেপ্ট প্রতিটা চ্যাপ্টারে লাগবে। ওই 3টে চ্যাপ্টার হচ্ছে তোর একদম ফান্ডামেন্টাল চ্যাপ্টার। এবং পরের সেমিস্টারে আমরা জেনারেল অর্গানিক কেমিস্ট্রি মানে সাম বেসিক প্রিন্সিপালস অফ অর্গানিক কেমিস্ট্রি, যেটাকে আমরা কি বলি পপ কালচারে, মানে সবাই পপ কালচার ইন দ্য সেন্স পপুলার কালচারে আমরা ওটাকে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, দ্যাট মিনস জিওসি নামে ওটা পরিচিত। সো কি বলি, জিওসি ওটা একটা তোর ফান্ডামেন্টাল চ্যাপ্টার হবে এবং জিওসির যে কনসেপ্টগুলো আছে ওগুলো টোটাল অর্গানিকে ইউজ হবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা 3টে মেন ফান্ডামেন্টাল চ্যাপ্টার পড়ে ফেলেছি সেমিস্টার 1-এ। সেমিস্টার 2-তে আমরা আরেকটা ফান্ডামেন্টাল চ্যাপ্টার ওই যে জেনারেল অর্গানিক কেমিস্ট্রিটা পড়বো। তাহলে এখানে যেন সবাই সমস্ত চ্যাপ্টার যদি মনে হয় আমি পড়তে পারছি, সমস্ত চ্যাপ্টারই পড়া রেকমেন্ডেড। যদি মনে হয় আমি সমস্ত চ্যাপ্টার পড়তে পারছি না তাহলে সে যেন অন্তত এইটার প্রথম যে 4টে চ্যাপ্টার রয়েছে সেই প্রথম 4টে চ্যাপ্টারের প্রথম 4টে ইউনিট যেন ভালো করে পড়বি, কারণ থ্রু আউট দ্য কেমিস্ট্রি ওই 4টে চ্যাপ্টারের কনসেপ্ট কাজে লাগবে। মানে সাম বেসিক প্রিন্সিপালস অফ কেমিস্ট্রি মানে প্রথম চ্যাপ্টার থেকে একদম অ্যাটমিক বন্ডিং অবধি, কেমিক্যাল বন্ডিং অবধি এই 4টে চ্যাপ্টার যেন ভালো করে পড়বি। এবার আমরা চলে আসি গ্রুপ 13। গ্রুপ 13 মানে এটা বোরনের গ্রুপ এবং গ্রুপ 13 মানে এদের জেনারেল ইলেকট্রনিক মানে বোরনের যদি ইলেকট্রনিক কনফিগারেশন ভাবিস 1s2 মানে 5 অ্যাটমিক নাম্বার, তাহলে 1s2 2s2 2p1, তাহলে 2s2 2p1। তাহলে আমরা জানি কোনো একটা গ্রুপের প্রথম এলিমেন্টে তুই যদি ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কনফিগারেশনটা জানিস তাহলে এটা 2s2 2p1। তাহলে এই গ্রুপে পরপর যারা রয়েছে তাদেরও ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কনফিগারেশনটা একই হবে, তাহলে 2s2 2p1। দ্যাট মিনস এদের জেনারেল কনফিগারেশন হবে ns2 np1 বা 2s2 2p1 3s2 3p1 4s2 4p1, এমনি করতে করতে গ্রুপের এলিমেন্টগুলো যাবে। ঠিক আছে, তাহলে আমরা যেই জেনারেল কথাবার্তাগুলো অ্যাটমিক পিরিয়ডিক টেবিলেই পড়ে এসেছি সেগুলো, তাহলে এদের জেনারেল কনফিগারেশন কি হবে, ns2 np1, n এর ভ্যালু 2 থেকে 6 অবধি যাবে, তাহলে 2s2 2p1 3s2 3p1 4s2 4p1 করতে করতে 6s2 6p1 অবধি যাবে। বোরন এবং অ্যালুমিনিয়াম নোবেল গ্যাস ইনার কোর বর্তমান, গ্যালিয়াম এবং ইন্ডিয়ান নোবেল গ্যাসের অন্তঃস্তরের সঙ্গে 10টি ডি ইলেকট্রন এবং থ্যালিয়ামের নোবেল গ্যাসের অন্তঃস্তরের সঙ্গে 14টি এফ এবং 10টি ডি ইলেকট্রন বর্তমান। তাহলে এটাও মনে রাখতে হবে। তাহলে বোরন এবং অ্যালুমিনিয়ামের নোবেল গ্যাসের অন্তঃস্তর ইনার কোরটা বর্তমান, কারণ তুই যদি বোরনের কথা ভাবিস বোরনের কি 1s2 2s2 2p1, তাহলে ইনার কোরে কি আছে 1s2, ওটা হিলিয়ামের কনফিগারেশন। অ্যালুমিনিয়াম 13, অ্যালুমিনিয়াম ভাবলে কি হবে 1s2 2s2 2p6 3s2 3p1, তাহলে যে 2s2 2p6 ইনার কোরে যে 2s2 2p6 আছে ওটা নিয়নের কনফিগারেশন। কিন্তু যখন তুই গ্যালিয়াম ইন্ডিয়ামের দিকে চলে যাবি, এর পরের দুটো এলিমেন্ট মানে বোরনের নিচে অ্যালুমিনিয়াম তারপরে গ্যালিয়াম ইন্ডিয়াম, এদের নোবেল গ্যাস কনফিগারেশনের আগেও 10টা ডি ইলেকট্রন আছে। মানে এই যে ডি ইলেকট্রনের এই কথাগুলো বলছে তার কারণ এখান থেকে স্ক্রিনিং ইফেক্টের ব্যাপার স্যাপারগুলো স্টার্ট হচ্ছে, ইনার্ট পেয়ার ইফেক্টের বিষয়গুলো স্টার্ট হবে। ইনার্ট পেয়ার ইফেক্ট কিন্তু আগে পড়িয়ে আসা হয়েছে, সো আবার ইনার্ট পেয়ারের কনসেপ্ট আবার আসবে। আবার এখানে কি হচ্ছে যে যখন আমরা থ্যালিয়ামে চলে যাচ্ছি সেখানে আবার এফ ইলেকট্রন চলে আসছে, তার সাথে 10টা ডি তো থাকছে যেটা আগে ছিল, এখন তার সাথে 14টা এফ ইলেকট্রন আসছে। মানে এফ অরবিটাল আছে কার কাছে, থ্যালিয়ামের কাছে, যেটা সব থেকে শেষ এলিমেন্ট এই গ্রুপের। তাহলে এফ অরবিটাল তার স্ক্রিনিং ইফেক্ট খুব খারাপ, তো স্ক্রিনিং ইফেক্ট খুব খারাপ হলে ভ্যালেন্সিয়াল মানে থ্যালিয়ামের যে 6s2 6p1 এ যেই তোর টোটাল 3টে ইলেকট্রন রয়েছে এই 3টে ইলেকট্রন খুব টাইটলি সেন্টার দ্বারা বাউন্ডেড হবে, সেখান থেকে থ্যালিয়াম পার্টিকুলারলি +1 অক্সিডেশন স্টেবিলিটি দেখাবে, বাকি এলিমেন্টগুলো মোটামুটি +3 তাই তাদের স্টেবল কনফিগারেশন হবে, মানে অক্সিডেশন নাম্বার শো করতে চাইবে। কিন্তু এই থ্যালিয়াম +1 কেন দেখাচ্ছে, এই জিনিসপত্রগুলো আগে থেকে এখানে হুঁশ রাখতে হলো।
ঠিক আছে, এবার পি ব্লকের মজাদার ব্যাপারটা হচ্ছে এখানে অনেক ইন্টারেস্টিং কম্পাউন্ড রয়েছে। ভাই কারণ এস ব্লকের কথা হচ্ছে ওগুলো সবাই মেটাল ছিল। পি ব্লকের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এখানে মেটাল আছে, নন মেটাল আছে, মেটালয়েডসও আছে, বিভিন্ন সব ধরনের এলিমেন্টই এখানে বর্তমান। এটাকে ভালো করে পড়লেই দেখতে পাবি বোরন কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করছে, কিন্তু নিচের দিকে নামবো মেটালিক ক্যারেক্টার বাড়বে, আয়নিক কম্পাউন্ড বেশি করে তৈরি করবে, দেখতে পাওয়া যাবে সব কথাবার্তা এখানে বলা রয়েছে। তাহলে আগে কি কি এলিমেন্ট আছে এই গ্রুপে দেখি। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, পরপর মনে রাখতে হবে, এগুলো থেকে কিন্তু এন্ট্রান্সে ইম্পর্টেন্ট কোশ্চেন আসে এই গ্রুপটা থেকে। প্রতিটা গ্রুপের কি ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা তো বলছি, কিন্তু পি ব্লকে চলে এলে এত ভ্যারাইটিস কম্পাউন্ড এলিমেন্টস আছে তারা, এবং এত ভ্যারাইটি কম্পাউন্ড তৈরি করে, এবং তাদের যে সুন্দর সুন্দর কেমিক্যাল প্রপার্টি, মানে সেই ভিতরে কেন হচ্ছে এই যে কনসেপ্টগুলো তার মধ্যে রয়েছে, এগুলো থেকে এন্ট্রান্সে কিন্তু খুব ভালো রকম একটা লেভেলের কোশ্চেন করে, এবং বোর্ডসে তো আসছেই, তার সিলেবাসেই আছে, এখান থেকে তো বোর্ডসের কোশ্চেন আসবে। তাহলে কোন জিনিসগুলো এখানে পড়তেই হবে সেগুলো তো আমি ভালো করে মার্ক করবো, এবং এখানে খুব একটা বেশি বাদ দেওয়ার জায়গাও নেই, অলমোস্ট সবই ইম্পর্টেন্ট। তবে বোরন 1:2:2p1, তাহলে হিলিয়াম 2:2p1, দেন অ্যালুমিনিয়াম নিয়ন 3:3p1, কিন্তু গ্যালিয়াম আর ইন্ডিয়ামের ক্ষেত্রে যদি দেখি আর্গন, ক্রিপ্টন, নোবেল গ্যাস, কিন্তু নোবেল গ্যাস এবং জেনারেল ভ্যালেন্স সেলের কনফিগারেশনটা 4:4p1, দ্যাট মিনস NH2np1, 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 এখানেও NH2np1, এখানে NH2np1, NH2np1 এর আগে জাস্ট নোবেল গ্যাসের ইনার কোর আছে, কিন্তু গ্যালিয়াম আর ইন্ডিয়ামে NH2np1 মানে ভ্যালেন্স সেলের আগে 10টা ডি ইলেকট্রন আছে, তারপরে নোবেল গ্যাসের ইনার কোর, এরও 10টা ডি ইলেকট্রন আছে, তারপরে নোবেল গ্যাসের ইনার কোর, কিন্তু থ্যালিয়ামের ক্ষেত্রে দেখলে 10টা ডি তো আছে, 14টা এফও আছে, তারপরে জেননের ইনার কোর। তাহলে এই ব্যাপারগুলো আছে। তাহলে দেখতে পাচ্ছিস যে গ্যালিয়াম আর ইন্ডিয়ামের ডি অরবিটাল ইন্ট্রোডিউস হয়েছে, আর থ্যালিয়ামে আমার কি ইন্ট্রোডিউস হয়েছে, এফ অরবিটাল ইন্ট্রোডিউস হয়েছে। তাহলে এখান থেকে কিন্তু স্ক্রিনিং ইফেক্টের বিষয়গুলোকে নিয়ে আমাদের ভাবতে হবে, এবং আমরা ধীরে ধীরে পড়বো। ভাবতে হবে মানে আমি বলবো অলরেডি। তার আগে আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট এদের খনিজর নাম আমরা একটু দেখে নিই। যেমন এটাকে পাওয়া যায়, বোরন যথেষ্ট বিরল হলেও এটাকে আমরা অর্থোবোরিক অ্যাসিড H3BO3, এইটা বোরনের ইম্পর্টেন্ট কম্পাউন্ড হিসাবে আমরা পড়বো। বোরাক্সের বোরাক্সবিক টেস্ট তো পড়তে হবে ইম্পর্টেন্ট। তাহলে Na2B4O7.10H2O, এই জলগুলো যেন মিস না যায়, জলগুলো চেঞ্জ হলে কিন্তু কম্পাউন্ড আলাদা হয়ে যাবে। যেমন আগের দিন জিপসাম থেকে আমরা প্লাস্টার অফ প্যারিস প্রিপেয়ার করলাম, ক্রিস্টাল ওয়াটার যেটা ছিল মানে .H2O যেটা ছিল সেটা কিন্তু সংখ্যাটা এদিক ওদিক আছে। আচ্ছা, কার্নালাইট দেখে দিবি। আর মোটামুটি অ্যালুমিনিয়াম ভূত্বকে অনেক আকারে পাওয়া যায়। অ্যালুমিনিয়ামের যে সব থেকে দুটো ইম্পর্টেন্ট ওরস সেটা হচ্ছে বক্সাইট Al2O3.2H2O, ঠিক আছে, ক্রায়োলাইট Na3AlF6, এগুলো যখন মেটালার্জি চ্যাপ্টারটা পড়াবো, মেটাল নিষ্কাশনের যে চ্যাপ্টারটা, তো সেই চ্যাপ্টারে কিন্তু এইগুলো আবার আসবে। তাহলে এইগুলো ইম্পর্টেন্ট এদের খনিজ ওরস জানতে হবে। বেশ, নেক্সট। তাহলে আমরা মেন দুটোকেই কভার করা হয়ে গেল। এবার বাকিদের জন্য তেমন কিছু নেই। জিঙ্কের একটা ইম্পর্টেন্ট ওর আছে। জিঙ্কের একটা ইম্পর্টেন্ট ওর হচ্ছে, এটা সালফাইড আকারেই থাকবে, এবং জিঙ্কের ওটাকে আমরা জিঙ্কের যেটা রয়েছে, এবং জিঙ্কের কথাটা জিঙ্ক ধাতুটি সালফাইড খনিজে অতি স্বল্প পরিমাণে ইন্ডিয়াম থাকে। তো জিঙ্কের যেটা থাকে, জিঙ্ক ব্লেন্ড যেটা হয় ZNS, সেইখানে অল্প পরিমাণে ইন্ডিয়াম থাকে। আর লেড খনিতে, লেডের মধ্যে লেডের যেটা রয়েছে সালফাইড PbS, ওইখানেও কিছুটা আমাদের থ্যালিয়ামের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, আমি ভাবলাম জিঙ্কের কথাটা হয়তো মেনশন করবে, জিঙ্কের যে সালফাইড ওরটা সে নামটা মেনশন করেন, ঠিক আছে, কোনো ব্যাপার না। ট্রানজিশন এলিমেন্ট যখন পড়বো তখন তো ওটা মেনশন থাকবে, আর লেডেরটা একটু বাদেই আসছে। এবার পারমাণবিক ভৌত ধর্মর কথাগুলো যদি বলি, পিরিয়ডিক টেবিলে যা পড়েছিস তাই। লেফট টু রাইটে যদি আলোচনা করা হয়, আমরা গ্রুপ 2 থেকে গ্রুপ 13 এর দিকে সরে এলাম, কারণ ডি ব্লকটা মাঝখানে হচ্ছে, এটা বাদ দে। গ্রুপ 2 থেকে গ্রুপ 13 তাহলে লেফট টু রাইটে আমরা যদি যাই, কি হবে, পারমাণবিক আকার ছোট হবে। কারণ কি, ডিফারেন্সিয়েটিং ইলেকট্রনটা সেম পর্যায়ে বরাবর লেফট টু রাইটে গেলে, মানে গ্রুপ 2 থেকে গ্রুপ 13 লেফট টু রাইটে গেলে ডিফারেন্সিয়েটিং ইলেকট্রনটা n = সেম n এই ঢুকছে, মানে ভ্যালেন্স সেলের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটা একই, কিন্তু সেন্টারে প্রোটন বেড়ে যাওয়ার জন্য ইলেকট্রনগুলোর উপর আকর্ষণ বলটা বাড়ে, তার জন্য সাইজটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়। তাহলে একই পর্যায়ে গ্রুপ 2 অপেক্ষা গ্রুপ 13 এলিমেন্টগুলি পারমাণবিক এবং আইনীয় ব্যাসার্ধ কম। এগুলো পিরিয়ডিক টেবিলে এক্সপ্লেন করে আসা হয়েছে, লেফট টু রাইটে কেন হয়, কমে কেন যায়। আর উপর থেকে নিচে আমরা যদি দেখি, উপর থেকে নিচে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটাই বাড়ছে। উপর থেকে নিচে কি হয়, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটাই বাড়ে। তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা বাড়ছে, তাহলে নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট অরবিটের ডিস্টেন্সটা বাড়ছে। তাহলে উপর থেকে নিচে রেডিয়াসটা বেড়ে যাওয়ার কথা। আর রেডিয়াসটাকে কমানোর দুটো ইফেক্ট রয়েছে। রেডিয়াসটাকে কমানোর ইফেক্টের মধ্যে কি রয়েছে, সেন্টারে প্রোটনটা চার্জটাও তো বাড়ছে। তাহলে সেন্টারে যে চার্জটা বাড়ছে, সেই চার্জটা বেড়ে যাওয়ার ফলে ইলেকট্রনগুলোকে তো ভিতর দিকে জোরে আকর্ষণ করার কথা, ঠিক, কিন্তু সেটার থেকেও
প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা তো বেড়ে যাচ্ছে, ভ্যালেন্স শেলের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়ছে, মানে নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট অরবিটের ডিস্টেন্স বাড়ছে। এই বেড়ে যাওয়াটা এতটাই বেশি হয়, নিউক্লিয়াসে চার্জ বাড়লে নিউক্লিয়াসে চার্জ বাড়লে যে অ্যাটমের রেডিয়াসটাকে ছোট করে দিতে চাইবে সেটা অতটা কার্যকরী হচ্ছে না, নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট অরবিটের ডিস্টেন্সটা বেড়ে যাওয়াটা বেশি কার্যকরী হচ্ছে। তাই উপর থেকে নিচে রেডিয়াস বাড়বে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। তাহলে কি গ্রুপের ওপর থেকে নিচে ভালো করে এই পয়েন্টটা পড়তে হবে, 2 নম্বর পয়েন্টটা থেকে বেশি ইম্পর্টেন্ট। লেফট টু রাইটেরটা যেমন হয় সেরকম, কিন্তু তোকে টার্গেট এখানে করবে। কি করবে? গ্রুপের ওপর থেকে নিচে পারমাণবিক এবং আইনীয় ব্যাসার্ধ বৃদ্ধি পায়, কারণ প্রতিটি মৌলের ক্ষেত্রে একটি করে নতুন কক্ষ যুক্ত হচ্ছে, ভ্যালেন্স এটা বাড়ছে। ভালো কথা, এটা এক্সপ্লেন করলাম, এটাই হয় সাধারণত। প্রবলেমটা কোথায়? কিন্তু এই কিন্তু বলে দিলেই প্রবলেম। কিন্তু অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামে কিছু অসামঞ্জস্য লক্ষ্য করা যায়। যেমন ভালো করে দেখ, যেমন গ্যালিয়ামে পারমাণবিক ব্যাসার্ধটা অ্যালুমিনিয়ামের থেকে কম, অথচ গ্যালিয়ামেরটা বড় হওয়ার কথা। অ্যালুমিনিয়ামের নিচে রয়েছে গ্যালিয়াম, তাই না? যদি একবার এখানে দেখি কে রয়েছে, এই ছকটা অ্যালুমিনিয়ামের নিচে গ্যালিয়াম, তাহলে উপর থেকে নিচে রেডিয়াস বাড়ার কথা, কিন্তু হচ্ছে কি গ্যালিয়ামের কম হয়ে যাচ্ছে, অ্যালুমিনিয়ামের বেশি হয়ে যাচ্ছে। ডেটাটা কত বলেছে? ডেটা কেউ জানতে চাইবে না, ডেটাটা এমনি দেখ আমাদের কম্পিটিটিভ আলোচনার জন্য। কম্পিটিটিভ আলোচনার জন্য ডেটা দেখলে এটা 135 পিকোমিটার হচ্ছে, একটা 143 পিকোমিটার হচ্ছে। উল্টো কেন হচ্ছে? তাহলে উল্টো এই ঘটনাটা কেন ঘটছে? দেখ, অ্যালুমিনিয়ামের পর তুই যদি ভালো করে দেখিস, এই জায়গাটা আমি ভালো করে সেজন্য লক্ষ্য করতে বলছি, এই সাইডের ইলেকট্রনিক যে কনফিগারেশনটা, বোরন আর অ্যালুমিনিয়ামের জন্য কিন্তু ভ্যালেন্স শেলের পরেই, মানে ভ্যালেন্স শেল কনফিগারেশনের ভিতরে যদি ইনার কোর দেখি এটা নোবেল গ্যাস, কিন্তু গ্যালিয়াম আর ইন্ডিয়ামে নোবেল গ্যাসের ইনার করে নোবেল গ্যাসের কনফিগারেশন আসার আগে ডিতে 10টা ইলেকট্রন আছে, মানে ডি অরবিটাল আছে। তাহলে আমার যদি ভ্যালেন্স শেলটা আমি 4s4p ধরি, ধর ভ্যালেন্স শেলটা 4s4p, তাহলে এটা যদি ভ্যালেন্স শেলের কোডটা হয় 4s4p, এখানে ইলেকট্রন আছে 4s4p, তার আগে এই যে ডি অরবিটালটা আছে, সেই ডি অরবিটালটাও কিন্তু কিছুটা ইলেকট্রনকে স্ক্রিন করার চেষ্টা করবে। জাস্ট লাইক 5s এর আগে 4d আছে, সেখানেও হবে। আর থ্যালিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, 6s যদি হয় তার আগে ডি আছে, তার আগে এফ আছে, তাহলে আরো দুজন আছে ওটাকে স্ক্রিন করার জন্য। এবার ডি আর এফ এর স্ক্রিনিং এফেক্টটা খারাপ হয়, কিন্তু সেন্টারে তো প্রোটন হু করে বাড়ছে, তাহলে আউটার মোস্ট অরবিটের, তাহলে সেন্টারে প্রোটনটা হু করে বাড়ছে, এই এফ আর ডি এর স্ক্রিনিং এফেক্ট খারাপ, সে এই ইলেকট্রনগুলোকে অনেক জোরে পুল করবে নিজের দিকে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে এবং এখানে ওই গ্যালিয়াম আর অ্যালুমিনিয়ামের যে চেঞ্জটা আসে সেটা ওই জন্যই। তাহলে দেখ, অলরেডি উপরে বলে এলাম কি লাগবে, এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামের ডি অরবিটালগুলি ক্রমাগত ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়। তাহলে বললাম অ্যালুমিনিয়ামে তো এই সিস্টেমটা নেই, গ্যালিয়ামে এসে এবার ডিটা কমপ্লিটলি ফিল হয়ে আছে। এবার ডি অরবিটালগুলো কি হয়, আকারে বড় হয়, তাই এই ইলেকট্রনগুলির আবরণী ক্ষমতা খুব কম। তার জন্য আমরা কি জানি, ডি এফ আর ডি অরবিটালের স্ক্রিনিং এফেক্ট খুব খারাপ। তো স্ক্রিনিং এফেক্ট খুব যদি খারাপ হয়, তাহলে ওই নিউক্লিয়াসে তো অ্যালুমিনিয়াম থেকে যখন গ্যালিয়ামে নেমে এসেছি, তাহলে তো সেন্টারে প্রোটনটাও বেড়েছে, এটা তো ভুলে গেলে হবে না। আউটার মোস্ট অরবিটের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা যেমন 3s3p থেকে 4s4p হয়েছে, মানে ডিস্টেন্স বেড়েছে আউটার মোস্ট অরবিটের, কিন্তু সেন্টারে তো প্রোটনটাও বেড়েছে, এটাও তো হুঁশ রাখতে হবে। আর প্রোটন বেড়ে গেলে তো রেডিয়াস কমে যাওয়া উচিত। এবার প্রোটন বেড়ে গেলে রেডিয়াস কমে যাওয়া উচিত, কারণ প্রোটন ইলেকট্রনগুলোকে জোরেটা পুল করবে, প্রোটনটা বেশি, চার্জ ডেন্সিটি বেশি, কিন্তু ইলেকট্রনগুলো অনেকটা দূরে প্রবেশ করছে, সেই জন্য ওভারঅলে বাড়ছে। কিন্তু অ্যালুমিনিয়াম আর গ্যালিয়ামের প্রবলেমটা কোথায়? অ্যালুমিনিয়াম আর গ্যালিয়ামের প্রবলেমটা হচ্ছে গ্যালিয়ামের ডিতে ইলেকট্রনটা ঢুকছে, বা ডি এর স্ক্রিনিং ইফেক্ট খারাপ। এবার অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামে অনেক বেশি প্রোটন আছে, চার্জ ডেন্সিটি অনেক বেশি নিউক্লিয়াসে, ওই ডি এর স্ক্রিনিং ইফেক্ট খারাপ হওয়ার ফলে 4s4p তে যে ইলেকট্রন 3টে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনগুলোকে অনেক জোরে পুল করে গ্যালিয়াম। তাহলে কম, অর্থাৎ এই ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের আধানকে ঠিক মতো করে আড়াল করতে পারে না। তাহলে নিউক্লিয়ারের চার্জটা ইফেক্টিভ, মানে জেড ইফেক্টিভ যেটা বলেছিলাম, তাহলে ইফেক্টিভ যে নিউক্লিয়ার চার্জটা, সেটা আউটার মোস্ট অরবিটালের ইলেকট্রনগুলোর জন্য অনেক বেশি দেন অ্যালুমিনিয়াম। এই কারণে গ্যালিয়ামের ক্ষেত্রে কার্যকরী নিউক্লিয় আধান, ওটা কি জেড ইফেক্টিভ বলি, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। জেড ইফেক্টিভ মানে টোটাল যে নিউক্লিয়াসে যতগুলো প্রোটন আছে, সেই টোটাল চার্জটা তো পাচ্ছে না, কিছু তো স্ক্রিন হচ্ছে। স্ক্রিন হওয়ার পর আলটিমেটলি শেষ অরবিটাল ইলেকট্রনটা যতটাই চার্জকে সে দেখতে পাচ্ছে বা ফিল করতে পারছে, সেটাই হচ্ছে আমার জেড ইফেক্টিভ। অ্যালুমিনিয়াম অপেক্ষা বেশি হয়, এর ফলে গ্যালিয়ামের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলি কেন্দ্রক দ্বারা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যতটা আকর্ষিত হয় তার ভ্যালেন্স ইলেকট্রনগুলো তার থেকে বেশি জোরে আকর্ষিত হচ্ছে। ঠিক এই কারণের জন্য এই ঘটনাটা ঘটে এবং এক্সপ্লেন করেছি। এবং এগুলো যদি আরো ডিটেলে বুঝতে লাগে, স্ক্রিনিং ইফেক্ট কি স্যার, এগুলো তো ভালো করে বললেন না, আপনি জাস্ট বলে দিয়ে বেরিয়ে যাচ্ছেন। পেনিট্রেটিং পাওয়ার, এগুলো পিরিয়ডিক টেবিল দেখ। পিরিয়ডিক টেবিলে যখন পিরিয়ডিক ট্রেন্ডসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, পিরিয়ডিক প্রপার্টিগুলো নিয়ে আলোচনা করেছি, তখন এগুলো নিয়ে ডিটেল আলোচনা হয়েছে। একটা সিঙ্গেল ক্লাস এইসব কনসেপ্টের উপরেই গেছে। তাই আমি আশা করব পিরিয়ডিক টেবিলটা দেখে এই পিরিয়ডিক টেবিল অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল বন্ডিং,
এই চ্যাপ্টারগুলো দেখে এই ভিডিওটা দেখতে আসছিস, যদি না দেখে আসিস ওই চ্যাপ্টারগুলোর ভিডিওগুলো দেখ, ওই চ্যাপ্টারগুলো আগে ক্লিয়ার কর, দেন এই চ্যাপ্টারগুলোতে আসবি, কারণ ওই চ্যাপ্টারগুলোরই এগুলো এক্সটেন্ডেড পার্ট, বা ওই চ্যাপ্টারের থিওরিগুলোর এগুলো প্রয়োগের জায়গা বলতে পারিস। বেশ, তাহলে এটা ভালো করে মনে রাখতে হবে। তাহলে দেখ এইরকম একটা ঘটনা ঘটছে যে বোরনের তো কম, বোরনের থেকে অ্যালুমিনিয়ামে বেশি, অ্যালুমিনিয়াম থেকে আবার গ্যালিয়ামের কম, দেন আবার বাড়ছে। এর কত রেডিয়াস হয় উপরে ডেটা দেওয়া রয়েছে, দেখে নিবি। আচ্ছা, এবার আয়নীয় ব্যাসার্ধ গ্রুপের উপর থেকে নিচে ক্রমাগত বৃদ্ধি পায়, ঠিক আছে। আয়োনাইজেশন এনথালপি, আয়োনাইজেশন এনথালপির ব্যাপারটার দিকে তাকাতে হবে। প্রথমেই বোরনের কিছু প্রবলেম আছে। বোরনের প্রবলেম কোথায়? বোরন সাইজে ছোট। যেই সাইজে ছোট, এদের তো সবাই ভ্যালেন্স শেলে 3টে ইলেকট্রন, সবাই 3টে, ধর আমি ভাবছি সবাই 3টে ইলেকট্রন ছেড়ে দিয়ে +3 হতে চাইছে, মানে চার্জটাকে সবার জন্য কনস্ট্যান্ট করলাম। তো রেডিয়াসটা তো বোরনের সব থেকে কম। আবার সেই আগের দিনের ফাই তোর পিছন ছাড়বে না, ফাজান সুল তোর পিছন ছাড়বে না পিরিয়ডিক এই চ্যাপ্টারগুলো পড়ার সময়। সো বোরনের ক্ষেত্রে প্রবলেমটা কোথায়? বোরনের ক্ষেত্রে চার্জটাকে আমি যদি +3 ধরে নিই সবার জন্য, সবাই +3 অক্সিডেশন স্টেট করতে চাইছে ধরে নিলাম, এবং মোস্টলি করেও তাই +3 অক্সিডেশন স্টেট। থ্যালিয়ামের ক্ষেত্রে +1টা স্টেবল। কেন স্টেবল? এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। বেশ, আসছে ওগুলোতে। জারণ অবস্থা তো পরপর আসবে, জারণ অবস্থায় কর্নারে দেখতেই পাচ্ছিস। তার আগে কোন জারণ অবস্থাটা স্টেবল হবে সেটা বোঝার জন্য আয়োনাইজেশন এনথালপিটা বুঝতে পারে। জারণ অবস্থা কি বলেছিলাম? প্রতিটা এলিমেন্টের নিজস্ব যে চার্জড অবস্থাটা, তার মাথায় যে চার্জটা দেখতে পাবি, পজিটিভ নেগেটিভ যেটাই দেখতে পাবি সেটাই হচ্ছে তার জারণ অবস্থা, ঠিক আছে। এবারে এই মৌলগুলোর জন্য যদি দেখি, তো বোরনের ক্ষেত্রে কি? বোরনের রেডিয়াসটা সব থেকে ছোট, যার রেডিয়াস ছোট হবে তার ফাই বাড়বে, মানে পোলারাইজিং পাওয়ার বাড়বে। পোলারাইজিং পাওয়ার যদি বাড়ে, তাহলে আশেপাশে যে অ্যানায়ন থাকবে সেই অ্যানায়নের চার্জ ক্লাউডে বেশি করে ডিফর্মিটি আনবে, মানে পোলারাইজেশন বেশি করবে। পোলারাইজেশন বেশি হলে ওখানে কোভ্যালেন্ট ক্যারেক্টার ইন্ট্রোডিউস হবে এবং দেখা যাবে বোরন কোভ্যালেন্ট মলিকিউলই তৈরি করবে। বেশ, সেগুলো নিয়ে আলোচনা করি। তাহলে এরা ইলেকট্রন ছাড়বে, একটা করে ইলেকট্রন ছাড়বে। তাহলে টোটাল IP1, তাহলে পি থেকে একটা ইলেকট্রন বেরোলো, তাহলে IP1 দিয়ে একটা ইলেকট্রন বেরোলো। IP2 যেই দিলাম মানে আয়োনাইজেশন পোটেনশিয়াল, সেকেন্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল দিলাম, সেকেন্ড ইলেকট্রন বেরোলো। থার্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল দিলাম, থার্ড ইলেকট্রন বেরোলো। তবে ভ্যালেন্স শেলে যে 3টে ইলেকট্রন আছে 3টে ইলেকট্রন বেরোবে। তাহলে একটা করে 3টে ইলেকট্রন বার করতে গেলে IP1, IP2 এবং IP3 দিতে হবে। এই সমস্তটার যোগফলটা ভাবতে হবে, কারণ ওই 3টে ইলেকট্রনকে বার করতে তো তোর টোটাল এনার্জি কত লাগছে? IP1 + IP2 + IP3, এটা হচ্ছে ওই 3টে ইলেকট্রনকে বার করার টোটাল এনার্জি, এবং আমরা এই 3টে এনথালপি যোগফল দিয়েই বিষয়টাকে আলোচনা করার চেষ্টা করব। এবার দেখে কি বলেছে। এবার দেখ, গ্রুপের ওপর থেকে নিচে তুই যদি যাস কি হবে? গ্রুপের ওপর থেকে নিচে তুই যদি যাস কি হবে? এটা গ্রুপের ওপর থেকে নিচে কি প্রথমে আলোচনা করেছে? প্রথমে ওরা লেফট টু রাইটে আলোচনাটা করে নেয়। লেফট টু রাইটে তুই যদি আলোচনা করিস, তাহলে গ্রুপ 2 মানে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অ্যালকালাইন আর্থ মেটালের সাথে গ্রুপ 13 এর এলিমেন্টগুলো তুই যদি আলোচনা করিস, তাহলে লেফট টু রাইটে রেডিয়াস ছোট হয়ে যায়। লেফট টু রাইটে যদি রেডিয়াস ছোট হয়ে যায়, তাহলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছে চলে আসছে। ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছে মানে আকর্ষণ বল বেশি নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে। আকর্ষণ বেশি হলে ইলেকট্রনগুলো বার করতে প্রবলেম, ইলেকট্রনগুলো বেরোতে যদি প্রবলেম হয়, এনার্জি বেশি প্রোভাইড করতে হবে, সেটাই বলেছে। গ্রুপ 13 মৌলগুলির প্রথম আয়োনাইজেশন এনথালপি একই পর্যায়ের ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি অপেক্ষা কম, এটা হচ্ছে কথা। এবার কেন এই প্রশ্নটা কেন হচ্ছে? কারণ ব্যাপারটা হচ্ছে লেফট টু রাইটের রেডিয়াসটা যদি ছোট হয়, লেফট টু রাইটে যদি রেডিয়াসটা ছোট হয়ে যায়, তাহলে তো নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ বলটা বেশি হওয়ার কথা। নিউক্লিয়াসের সাথে ইলেকট্রন আকর্ষণ বল বেশি হলে ওই ইলেকট্রনটাকে বার করতে বেশি কষ্ট, তাহলে এনথালপি তো বেশি লাগার কথা। কিন্তু গ্রুপ 13 এর মৌলগুলির প্রথম আয়োনাইজেশন এনথালপিটা একই পর্যায়ে মৃত্তিকা ধাতুগুলির অপেক্ষা, গ্রুপ 2 এর এলিমেন্টগুলোর অপেক্ষা কম, প্রথম আয়োনাইজেশন এনথালপি। তো মৃত্তিকা ধাতুর ইলেকট্রনিক কনফিগারেশনটা ভাবতে হবে, ওদের NS2 কনফিগারেশন ছিল কিন্তু, আর এদের কি NS2NP1, তাহলে ওদের ইলেকট্রনটা কিন্তু NS2 থেকে বেরোচ্ছে, আর এদের ইলেকট্রনটা কিন্তু NP1 থেকে বেরোচ্ছে। তাহলে দেখি, তাহলে গ্রুপ 13 এর মৌলগুলির যেটা বলছিলাম, যা বললাম সেগুলোই লেখা আছে, একবার বইয়ে আন্ডারলাইনটা করে দেওয়া, ঠিক আছে? বইটা তাহলে বুঝতে পারি বইয়ে কোথায় কি লেখা রয়েছে, সেটাও তো একবার ধারণা হবে। আমি একবার করে পড়ছি মানে আমার সাথে তোদের একবার পড়া হচ্ছে, কথাগুলো তো না হয় আমি মুখে সবই বলে দিয়ে বেরিয়ে গেলেই হবে, বললাম ও কথাটা। তাহলে প্রথমে তো আমি একবার নিজের মুখে বলেও নিচ্ছি, দেন আমি বইয়ে মার্ক করছি, দাঁড়া তার টাটকে আছে। হ্যাঁ, তাহলে গ্রুপ 13 এর মৌলগুলোর যে প্রথম, ভুল জায়গায় মার্ক করছি, যে প্রথম ইলেকট্রনটা বেরোচ্ছে সে কোথা থেকে বেরোবে? পি অরবিটাল থেকে, মানে NP থেকে বেরোচ্ছে অবসারিত হয়। গ্রুপ 2 এর ইলেকট্রনটা কোথা থেকে বেরোচ্ছে? NS থেকে বেরোচ্ছে। NS ইন দ্য সেন্স আমি জেনারেল কনফিগারেশনে বলছি, তাহলে S অরবিটাল থেকে বেরোচ্ছে, অপসারিত হয়। বাট S এর যে ইলেকট্রনগুলো কেন্দ্রক দ্বারা দৃঢ়ভাবে আকর্ষিত হয়, কারণ আমরা পেনিট্রেটিং পাওয়ারের যদি কথা বলি, S অরবিটালগুলো মোর পেনিট্রেটিং টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসের দ্বারা বেশি জোরে আকর্ষিত থাকে। এবার ইভেন দো লেফট টু রাইটে গেলে, একটু আগেই কি বললো, আমি যদি রেডিয়াসের কথা বলি, রেডিয়াসের দিকে তুই যদি তাকাস, একই পর্যায়ভুক্ত গ্রুপ 2 মৌলগুলো অপেক্ষা গ্রুপ 13 মৌলগুলির পারমাণবিক আয়নীয় ব্যাসার্ধ কম। পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ, বেসিক্যালি পারমাণবিক ব্যাসার্ধ যদি কম হয়, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছে, তাহলে নিউক্লিয়াসের দ্বারা কিন্তু ইলেকট্রনগুলো মোর টাইটলি বাউন্ড থাকার কথা।
তাহলে আয়নাইজেশন এনথালপি বেড়ে যাওয়ার কথা, কারণ ওই ইলেকট্রনকে বার করতে বেশি এনার্জি লাগার কথা, কিন্তু এখানে কি হচ্ছে, এখানে তো প্রবলেমটা, এই জন্য তো এটা ইম্পর্টেন্ট। তাহলে লেফট টু রাইটে ব্যাসার্ধ ছোট হলেও আয়নাইজেশন এনথালপিটা কম কেন? আয়নাইজেশন এনথালপিটা কম হচ্ছে কারণ গ্রুপ 13 এর এলিমেন্টগুলো ইলেকট্রনটা পি থেকে বেরোচ্ছে, আর গ্রুপ 2 এর এলিমেন্টের ইলেকট্রনগুলো বা ইলেকট্রনটা ফার্স্ট আয়নাইজেশন এনথালপি মানে প্রথম ইলেকট্রনটা এস অরবিটাল থেকে বেরোচ্ছে। এবার এস অরবিটালের পেনিট্রেটিং পাওয়ার, ভেদন ক্ষমতা বেশি হওয়ার জন্য এস অরবিটাল ইলেকট্রনগুলো নিউক্লিয়াস দ্বারা দৃঢ়ভাবে আকর্ষিত থাকে বা আবদ্ধ থাকে, তাই এস অরবিটাল থেকে একটা ইলেকট্রনকে অপসারণের জন্য প্রয়োজনীয় শক্তি পি অরবিটাল থেকে একটা ইলেকট্রন অপসারণের জন্য প্রয়োজনীয় শক্তি অপেক্ষা বেশি হয়। এই কারণে প্রথম আয়নাইজেশন এনথালপিটা কম লেগে যাচ্ছে গ্রুপ 13 এর জন্য। তাই এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, তুই জেনারেল ট্রেন্ডে ভাবলে যদি এই জিনিসটা না ভাবিস মিস হয়ে যেতে পারে। তুই যদি পাতি রেডিয়াস দিয়ে ভাবিস রেডিয়াস ছোট হচ্ছে বলে আয়নাইজেশন এনথালপি বাড়বে, গন্ডগোল হয়ে যেতে পারে, সেইটা এখানে বলেছে। বেশ, সে কথাটা বললো, বলার পর আমরা এই সেকেন্ড পয়েন্টে চলে আসি। সেকেন্ড পয়েন্টে তো প্রথম কথা বললো, ওরা কিছু এবার এক্সাম্পল দিয়ে বুঝিয়েছে, একবার পড়লেই বুঝতে পারবি। মেন থিওরিটা আমি তো বলে দিলাম। 2 নম্বরে যদি আসি, বোরন থেকে অ্যালুমিনিয়াম পর্যন্ত গেলি প্রথম আয়নাইজেশন এনথালপি হ্রাস পেল। বেশ, বোরন থেকে অ্যালুমিনিয়ামে প্রথম আয়নাইজেশন এনথালপি হ্রাস পাচ্ছে, খুবই ভালো কথা, কারণ উপর থেকে নিচে রেডিয়াস বাড়ছে। রেডিয়াস যদি বাড়ে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বাড়ছে, মানে আকর্ষণ বল কমছে। তাহলে আকর্ষণ বল যদি কমে তাহলে ইলেকট্রনটা বার করতেও কম এনার্জি লাগবে, মানে আয়নাইজেশন এনথালপি কম লাগবে, ফার্স্ট আয়নাইজেশন এনথালপি ধরেই বলছি। তাহলে বোরন থেকে অ্যালুমিনিয়ামে প্রথম আয়নাইজেশন এনথালপি হ্রাস পায়, একদম যা হওয়া উচিত তাই, কারণ পারমাণবিক আকার এবং আবরণী প্রভাব উভয় মিলিতভাবে নিউক্লিয় চার্জ বিজিতজনিত প্রভাবকে অতিক্রম করে যায়। মানে পারমাণবিক বেসিক্যালি পারমাণবিক আকারটা বাড়ছে, উপর থেকে নিচে তো প্রোটনটাও বেড়েছে সেন্টারে, বারবার একই কথা বলি, সেন্টারে তো প্রোটনটাও বাড়ছে উপর থেকে নিচে যখন যাচ্ছি। প্রোটন বাড়লে কি করবে, প্রোটন যেই বাড়ছে আউটার মোস্ট ইলেকট্রনকে বেশি জোরে, মানে প্রোটন ডেন্সিটি, পজিটিভ চার্জ ডেন্সিটি নিউক্লিয়াসে বাড়ছে, তাহলে আউটার মোস্ট ইলেকট্রনটাকে তো জোরে আকর্ষণ করার কথা, তাহলে তো এনথালপি বেশি লাগার কথা, কিন্তু তা তো হচ্ছে না, উল্টোটা কেন হচ্ছে, কারণ ইলেকট্রনটা সেন্টারে প্রোটন বাড়লেও বোরনের জন্য ইলেকট্রনটা কোথায় ঢুকছে 2s2p তে, কিন্তু অ্যালুমিনিয়ামের জন্য 3s3p তে, তার মানে সেন্টার থেকে ইলেকট্রনের ডিস্টেন্সটাও বেড়েছে। তো ডিস্টেন্স বৃদ্ধিজনিত যে প্রভাব, পারমাণবিক আকার বৃদ্ধিজনিত যে প্রভাব আর এই আবরণী প্রভাব দুটো মিলে কি করছে, সে স্ক্রিন করে দিচ্ছে, চার্জকে স্ক্রিন করে দিচ্ছে নিউক্লিয়াসের, জেড ইফেক্টিভটা কমে যাচ্ছে। তো ওই দুটো মিলে ওভারঅলে ইলেকট্রনটার উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কমিয়ে দিচ্ছে। আকর্ষণ বল বাড়াতে কে চাইছে, নিউক্লিয়াসে যে চার্জ বেড়ে যাচ্ছে ওটাই আকর্ষণ বলকে বাড়াতে চাইছে, তাহলে ওইটা চার্জ বাড়াতে চাইছে, আকর্ষণ বল বাড়াতে চাইছে, আর নিউক্লিয়াস থেকে ডিস্টেন্সটা আকর্ষণ বলকে কমাতে চাইছে। তাহলে যেটা পাওয়ারফুল হবে সেটা ওভারঅলে দেখতে পাবো, যেহেতু ডিস্টেন্স বৃদ্ধিজনিত প্রভাবটা বেশি স্ট্রঙ্গার, তাই ফার্স্ট আয়নাইজেশন এনথালপিটা কমে যাচ্ছে। একই কথা পিরিয়ডিক টেবিলেও বলেছি, গ্রুপ 1-এ বললাম, গ্রুপ 2-তে বললাম, আবার গ্রুপ 13-এও বলছি একই কথা। যারা পুরোনো ক্লাস দেখছিস তারা বলে একই কথা বারবার বলেন না দাদা, শুনছি তোমার কাছে আমি 5 দিন ধরে একই কথা শুনছি, আর বলো না, এরকম টাইপের তোদের একটা ফিলিংস আসবে যদি পুরোনোটা শুনিস। এবার কিন্তু এই কিন্তু থেকেই পড়তে হবে, এই সব গ্রুপগুলোতে মানে পি ব্লকে চলে এসেছি মানে গাদা করছেন কিন্তু পাবি। তাহলে কিন্তু গ্যালিয়ামের ডেল আই H1 মানে ডেল আই মানে আয়নাইজেশন এনথালপি, H1 মানে ফার্স্ট আয়নাইজেশন এনথালপি। তাহলে ডেল আই H1, তাহলে গ্যালিয়ামের ফার্স্ট আয়নাইজেশন এনথালপি অ্যালুমিনিয়াম অপেক্ষা সামান্য বেশি, তাহলে উপর থেকে নিচে রেডিয়াস বাড়ছে, উপর থেকে নিচে রেডিয়াস বাড়লে তো আয়নাইজেশন এনথালপি কমে যাওয়ার কথা। গ্যালিয়ামে আয়নাইজেশন এনথালপি বেড়ে যাচ্ছে মানে কি, এনথালপি আয়নাইজেশন এনথালপি বাড়ছে মানে নিউক্লিয়াস ইলেকট্রনগুলোকে মোর টাইটলি বাউন্ড করছে গ্যালিয়ামের জন্য, হওয়া উল্টো ছিল বেশি। এবং থ্যালিয়ামে ফার্স্ট আয়নাইজেশন এনথালপি অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম এবং ইন্ডিয়াম অপেক্ষা যথেষ্ট বেশি, ঠিক আছে। থ্যালিয়ামে এইটা আরো বেড়ে যাচ্ছে, তাহলে উপর থেকে নিচে তো রেডিয়াস বাড়ার কথা ছিল, উপর থেকে নিচে রেডিয়াস বাড়ছে, তাহলে তো নিউক্লিয়াসে তো আকর্ষণ বলটা বেশি হয়ে যাওয়ার কথা, কম হয়ে যাওয়ার কথা, তাহলে আয়নাইজেশন এনথালপি তো কন্টিনিউয়াসলি কমে যাওয়ার কথা, সেটা না হয় উল্টো উল্টো কেন হচ্ছে। তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আগেরটাও যেমন ইম্পর্টেন্ট ছিল এটাও সেরকম ইম্পর্টেন্ট পয়েন্ট। এই ঘটনাটা কেন ঘটছে, এই কিন্তু থেকে উল্টো ঘটনাটা কেন ঘটছে, প্রথমটা তো তুই মেলাতে পারছিলি। আরেকবার আমরা এলিমেন্টগুলোর দিকে একবার তাকিয়ে নি, কে পরপর আছে। বোরন আছে, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, মনে রাখতে হবে। থ্যালিয়াম কিন্তু সবার শেষে, এবং থ্যালিয়ামে যেটা বলছিলাম ইনার যে আউট ভ্যালেন্স সেলের ইলেকট্রনগুলোকে স্ক্রিন করার জন্য এফ আর ডি আছে। এবার এফ আর ডি এর স্ক্রিনিং ইফেক্টটা খুবই খারাপ, তো ইলেকট্রনটা আউটার মোস্ট মানে 6s আর 6p এর যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলো জোরে টাইটলি ধরে রাখে। টাইটলি যদি ধরে রাখে সেই ইলেকট্রনগুলোকে বার করতে এনার্জি লাগবে বেশি, এনার্জি বেশি লাগলে আয়নাইজেশন এনথালপিটা যাচ্ছে বেড়ে। এই উপরের টেবিলটা মনে রাখবি, সেই কথাটাই এখানে বলেছে, সেই কথাটা এখানে প্রথম কথা কি বলেছে, ফার্স্ট আয়নাইজেশন এনথালপি থ্যালিয়ামের যে ফার্স্ট আয়নাইজেশন এনথালপিটা আছে সেটা অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম এবং ইন্ডিয়াম অপেক্ষা যথেষ্ট বেশি হয়ে যায়, কারণ এফ আর ডি অরবিটালের স্ক্রিনিং ইফেক্ট খারাপ হওয়ার জন্য নিউক্লিয়াস আউটার মোস্ট অরবিট মানে 6s 6p থ্যালিয়ামের জন্য 6s 6p এর ইলেকট্রনগুলোকে অনেক জোরে আকর্ষণ করে। তাহলে ব্যাখ্যা, বোরন এবং অ্যালুমিনিয়াম
বোরন আর অ্যালুমিনিয়ামে কি হচ্ছে ভালো করে, তাহলে বোরন আর একই কথা, এবার একই জাস্ট বইয়ে মার্ক করা। বোরন অ্যালুমিনিয়ামে এস ব্লক মৌলগুলি ঠিক পরেই অবস্থান করে, মানে গ্রুপ 2 এর পরেই আছে। বোরন এবং পরমাণুর আকার খুব ছোট এবং এর অন্তর্বর্তী ইলেকট্রনগুলি আবরণী ক্ষমতা তত বেশি নয়, এই কারণে আয়নাইজেশন এনথালপি সবচেয়ে বেশি। এবার বোরন পরমাণুর সাথে তুই যদি অ্যালুমিনিয়ামের তুলনা করিস, পরমাণু আকারে বোরনের থেকে অ্যালুমিনিয়াম আকারে বড়, আর এস আর পি উপকক্ষে যে 8টাই অতিরিক্ত ইলেকট্রন রয়েছে ইনার সেলে, মানে অ্যালুমিনিয়ামের জন্য 2s2 2p6, 1s2 ওখানে দুটো 2s2 2p6, তাহলে 8টা, তাহলে টোটালে 2s2 2p6 হয়েছে 8টা ইলেকট্রন রয়েছে, মানে 2s আর 2p কথা বলতে চাইছে। অতিরিক্ত ইলেকট্রন নিউক্লিয়াস আদানকে সফলভাবে আড়াল করে, কারণ এস আর পি অরবিটালের স্ক্রিনিং ইফেক্ট ভালোই। তাহলে নিউক্লিয়াসের অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনটা 3s3p-তে ঢুকছে এবং ইনারে যে 2s2p রয়েছে তারাও নিউক্লিয়াস চার্জটাকে মোটামুটি ভালো করে ঘিরে দিচ্ছে। তাই অ্যালুমিনিয়ামের 3s3p যে ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রনগুলোর উপর নিউক্লিয়াস ভালোভাবে আকর্ষণটা বা পাকারটা জমাতে পারছে না, তাহলে ইলেকট্রনগুলো সহজে বেরিয়ে যেতে চাইবে বোরনের রেসপেক্টে। তাই অ্যালুমিনিয়াম থেকে বোরনের ফার্স্ট আয়নাইজেশন এনথালপিটা এই কারণেই কমে যায়। কিন্তু গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়ামের দিকে যদি আমরা চলে যাই, তার পরের 3টে এলিমেন্টের প্রবলেমটা কোথায়? তার পরের 3টে এলিমেন্টের মধ্যে গ্যালিয়াম আর ইন্ডিয়ামে ভ্যালেন্স সেলের আগে ডি রয়েছে, আর ঠিক বললাম তো, গ্যালিয়াম আর ইন্ডিয়াম বললাম, থ্যালিয়াম বলিনি আশা করি, তাই আরেকবার রিপিট করছি। গ্যালিয়াম আর ইন্ডিয়ামে ভ্যালেন্স সেল যেটা রয়েছে, ভ্যালেন্স সেল ওদের 4s 4p 5s 5p, এদের আগে কি রয়েছে? যার 4s 4p তার রেসপেক্টে 3d আছে, 5s 5p এর রেসপেক্টে 4d আছে। এই যে ডি অরবিটালগুলো রয়েছে এরা স্ক্রিন করে, যদিও স্ক্রিনিং ইফেক্টটা খুব খারাপ। আর থ্যালিয়ামের জন্য 4f 5d বোথ রয়েছে। তো ওদের ক্ষেত্রে ওই কারণের জন্য কি হয়, যেমন কথাটা বলেছে দেখ, গ্যালিয়ামের জন্য, গ্যালিয়াম থেকে বলছি, গ্যালিয়ামের জন্য যে 3d ইলেকট্রনগুলো রয়েছে, গ্যালিয়ামের 3d ইলেকট্রনগুলো দুর্বল আবরণী প্রভাব, তার নিউক্লিয়ার কার্যকরী নিউক্লিয়ার চার্জ অ্যালুমিনিয়াম অপেক্ষা বৃদ্ধি পেয়ে যায়, আর নিউক্লিয়ার চার্জ যদি বেড়ে যায় তাহলে ইলেকট্রন বা আকর্ষণ বল বাড়বে, তাহলে ফার্স্ট আয়নাইজেশন এনথালপিটা কি হবে? বেড়ে যাবে। তো এই কারণেই গ্যালিয়ামের ফার্স্ট আয়নাইজেশন এনথালপি অ্যালুমিনিয়াম অপেক্ষা বেশি। তাহলে এটা তোর একটা কোশ্চেন হতে পারে, দিস ইজ আ কোশ্চেন এই প্রবলেমগুলোর জন্য। এবার গ্যালিয়াম থেকে ইন্ডিয়ামের নিউক্লিয়ার চার্জ 18 একক বৃদ্ধি পায় এবং নতুন একটি কক্ষক যুক্ত হয়, কিন্তু এক্ষেত্রে 4d ইলেকট্রনের দুর্বল আবরণী প্রভাব সত্ত্বেও মোট আবরণী প্রভাব এবং আকার বৃদ্ধিজনিত প্রভাব নিউক্লিয়ার চার্জ বৃদ্ধিজনিত প্রভাবকে অতিক্রম করে। তাই ইন্ডিয়ামের ফার্স্ট আয়নাইজেশন এনথালপি গ্যালিয়াম অপেক্ষা কম হয়। তাহলে আবার ট্রেনটা বোরন থেকে অ্যালুমিনিয়ামে ঠিক চলছে, অ্যালুমিনিয়াম আর গ্যালিয়ামের ট্রেনটা উল্টো উল্টো হলো। গ্যালিয়াম থেকে ইন্ডিয়ামে আবার ট্রেনটা ঠিক, কারণ উপর থেকে নিচে গেলে আয়নাইজেশন এনথালপি কমবে, ঠিকই কথা। কেন আয়নাইজেশন এনথালপি কমবে? সেন্টারের প্রোটন বাড়লে, মানে গ্যালিয়াম থেকে ইন্ডিয়ামে এলাম, ওই গ্যালিয়াম আর ইন্ডিয়ামের মধ্যে ভাবছি, বোরন আর অ্যালুমিনিয়ামের মধ্যে যেরকম কাজগুলো প্লে করছে, গ্যালিয়াম আর ইন্ডিয়ামের মধ্যে সেম জিনিসই কাজ করছে। কারণ ইন্ডিয়ামে সেন্টারের প্রোটন বাড়ছে, ঠিক আছে, সেন্টারের প্রোটন 18 ইউনিট বেড়েছে, ভালো কথা, চার্জ বাড়ছে, মানে নিউক্লিয়াসকে ভেতরে টানবে। নিউক্লিয়াসকে ভেতরে টানলেও ইলেকট্রনটার ডিস্টেন্সটাও বেড়েছে নিউক্লিয়াস থেকে, কারণ গ্যালিয়ামে ওটা 4s 4p ছিল, ইন্ডিয়ামে ওটা 5s 5p হয়েছে, তাহলে ডিস্টেন্সটা বেড়েছে। আর ইনার যে সেলগুলো রয়েছে সেই আবরণী প্রভাবটা যেটা, তাহলে 18 একক গ্যালিয়াম থেকে ইন্ডিয়ামে 18 একক চার্জ বৃদ্ধি পায় এবং একটা নতুন কক্ষপথে ইন্ট্রোডিউস হচ্ছে 4s এর পর 5s এবং 5p। কিন্তু এক্ষেত্রে 4d এর যে ইলেকট্রনের আবরণী প্রভাবটা দুর্বল হয়, দুর্বল আবরণী প্রভাব দুর্বল সত্ত্বেও মোট আবরণী প্রভাব এবং আকার বৃদ্ধিজনিত যে প্রভাব, তাহলে আবরণী প্রভাবটা দুর্বল হলেও কিছু তো আবরণী প্রভাব আছে। তাহলে ওই যে যতটুকুই আবরণী প্রভাব আছে ডি অরবিটালটার, ওইটুকু আবরণী প্রভাব এবং যে ডিস্টেন্স বাড়ছে, এই দুটো ইফেক্ট ওভারঅলে সেন্টারে যে 18, ইন্ডিয়ামের ক্ষেত্রে সেন্টারে যে 18 ইউনিট চার্জ বাড়ছে প্রোটনের, সেই চার্জ বেড়ে যাওয়া ইফেক্টটাকে কাউন্টার করে দিচ্ছে। এই কারণের জন্য গ্যালিয়াম থেকে ইন্ডিয়ামে তুই যখন আসছিস, আয়নাইজেশন এনথালপিটা কিন্তু কমছে। এবার ইন্ডিয়াম থেকে থ্যালিয়ামে যখন যাবো আবার গল্পটা উল্টাবে। ইন্ডিয়াম থেকে যখন থ্যালিয়ামে যাচ্ছিস, সেন্টারের প্রোটন কিন্তু আবার বাড়ছে, সেন্টারে 32 ইউনিট প্রোটন বাড়ছে, ঠিক আছে, 32টি সেন্টারে 32 ইউনিট প্রোটন, হ্যাঁ ঠিকই বললাম, আমি ভাবছি ইলেকট্রন বললাম হয়তো। তাহলে সেন্টারে 32 ইউনিট প্রোটন বাড়ছে, মানে 32 ইউনিট চার্জ বেড়ে যাচ্ছে, 32টা প্রোটন আরো অ্যাড হলো, সেন্টারে চার্জ বাড়লো, তাহলে আউটার মোস্ট অরবিটের ইলেকট্রনগুলোকে আরো জোরে আকর্ষণ করার কথা করবে। কিন্তু এক্ষেত্রে দেখ চার্জ বাড়ছে, এক্ষেত্রে এই চার্জ বৃদ্ধি অন্তর্বর্তী কক্ষসমূহে উপস্থিত সমস্ত ইলেকট্রনের আবরণী প্রভাবকে অতিক্রম করতে সক্ষম হয়। এই হচ্ছে ব্যাপার। তাহলে যে এই যে এতটা ইউনিট পজিটিভ চার্জ বাড়ছে, এই যে স্ক্রিন করছে ইনার সেলগুলো, সেটাকে অতিক্রম করতে পারছে। এবং থ্যালিয়ামের ক্ষেত্রে এফ আর ডি যেগুলো রয়েছে, এফ আর ডি অরবিটালগুলো স্ক্রিনিং এফেক্টটা খুব একটা স্ট্রঙ্গার নয়, সেই জন্য এই যে 32 ইউনিট চার্জ ইনক্রিজ হচ্ছে, সেই চার্জ ইনক্রিজ হওয়াটা ওর যে ইনার সেলগুলোর স্ক্রিনিং ইফেক্ট, যারা খারাপ স্ক্রিন করছে, সেটা
এবং নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের যে ডিস্টেন্স বাড়ছে, কারণ এক্ষেত্রে 6s6p, তো ডিস্টেন্স বাড়লেও আকর্ষণ বল কমে যাওয়ার কথা, তাহলে স্ক্রিনিং করার ফলে চার্জ কমিয়ে দিতে চাইছে, আর ডিস্টেন্স বাড়ছে বলে ওই যে আকর্ষণ বলটা, চার্জ ইন দ্য সেন্স আকর্ষণ বলটা কমিয়ে দিতে চাইছে। এই যে দুটো ইফেক্ট, যারা নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ বলটাকে কমিয়ে দিতে চায়, সেটাকে ওভারকাম করে চলে যাচ্ছে 32 ইউনিট চার্জ বৃদ্ধিটা। এই কারণের জন্য থ্যালিয়ামের ক্ষেত্রে কার্যকরী নিউক্লিয়ার চার্জের মান অপেক্ষাকৃত বেশি হওয়ায় ফার্স্ট আয়নাইজেশন এনথালপি ইন্ডিয়াম, অ্যালুমিনিয়াম এবং গ্যালিয়াম অপেক্ষা থ্যালিয়ামের বেশি থাকে। তাহলে এই ছিল তার এক্সপ্লেনেশন। ভালো করে পড়তে হবে। পি ব্লকে কিন্তু যত রাজ্যের এক্সেপশন, উল্টা পাল্টা জিনিসপত্র হবে, তোকে স্পেসিফিক্যালি পড়ে মনে রাখতে হবে যেখানে এই ঘটনাটা ঘটছে, তো রিজনটা এটা, তোকে কনসাসলি সব জিনিস মনে রাখতে হবে এবং এই ট্রেন্ডগুলো দেখতে হবে, এগুলোই এন্ট্রান্সের ট্রেন্ডগুলোকে ডাইরেক্ট লিখতে দিয়ে দেবে। ঠিক আছে? তাহলে প্রথম আয়নাইজেশন এনথালপির ট্রেন্ডটা হচ্ছে এরকম। তাহলে তোকে পরীক্ষাতে কি দেবে? বোরনের থেকে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম পরপর কমছে। ঘটনাটা তা নয়, বোরনের পরেই থ্যালিয়াম। তাহলে বোরনের সব থেকে বেশি, থ্যালিয়ামের সেকেন্ড হাইয়েস্ট, তারপরে গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম নয়, তারপরে গ্যালিয়াম চলে এলো, অ্যালুমিনিয়াম দেন ইন্ডিয়াম। ট্রেন্ডটা দেখেছিস কেমন হজবড় হলো? গ্রুপের ফার্স্ট এলিমেন্ট সবার আগে এনথালপি, লাস্ট এলিমেন্ট চলে এলো এখানে, দেন থার্ড এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট চলে এলো ফোর্থে, আর ফোর্থ এলিমেন্ট চলে গেল ফিফথে। তাহলে ট্রেন্ডটা উল্টাপাল্টা হয়ে আছে। তাই এটা কিন্তু কেন উল্টোপাল্টা হয়ে আছে এতক্ষণ ধরে ওটাই এক্সপ্লেনেশন করলাম। ভালো করে পড়তে হবে, যেখানেই দেখবি এরকম ট্রেন্ডগুলো সিম্পল নেই, আজে বাজে হচ্ছে, এগুলোই এন্ট্রান্সের এক একটা ভায়াবল কোশ্চেন যেগুলো পরীক্ষাতে তোর পড়ে যেতে পারে। এবার আমরা তাকাবো জারণ অবস্থার দিকে। জারণ অবস্থা থেকেও প্রচুর কোশ্চেন করে এই চ্যাপ্টারে, কারণ জারণ অবস্থা থেকে অনেক কিছু শেখার রয়েছে, বোঝার রয়েছে। ইনার্ট পেয়ার ইফেক্ট বুঝতে হবে, ওই যে এফআরডি অরবিটালের স্ক্রিনিং ইফেক্ট খারাপ খারাপ খারাপ, আমি এতক্ষণ ধরে বারবার যে বলে আসছি, মাথায় ঢোকানোর চেষ্টা করছি, এই ঘটনাটা ঘটছে, এই বিষয়টাকে এক্সটেন্সিভলি আমাদের এবার দরকার পড়বে। ঠিক আছে? শুধুমাত্র দুটো তিনটে ট্রেন্ড বলতে 30 মিনিটস টাইম লাগছে, বুঝতে পারছিস? ভালো করে পড়তে হবে এই জিনিসপত্রগুলো। আমি এটাকে একটা ক্লাসে শেষ করে ভেবেছিলাম, একটা ক্লাসে শেষ করবো কি করে, একটা ক্লাসে শেষ করতে গেলে 2-2.5 ঘন্টা না লেগে যায়। যাক, দেখছি কতটা করা যায়। জারণ অবস্থা, এই ইফেক্টগুলো তাড়াতাড়ি পড়ে নিলে এরপরে তো রিয়াকশানস হচ্ছে, রিয়াকশানস তো হু করে হয়ে যাবে। এই ইফেক্টগুলো মনে রাখাটা এবং বোঝাটাই ইম্পর্টেন্ট। এবার আমরা পড়বো জারণ অবস্থা, আবার একটা ইম্পর্টেন্ট, বোর্ডস এন্ট্রান্স দুটার জন্যই ইম্পর্টেন্ট। এবং এই জারণ অবস্থা বা চার্জ সিচুয়েশনগুলো দেখে আমরা যে আদতে যে মলিকিউলটা নিয়ে আলোচনা করছি সেটা সমযোজী না তড়িৎযোজী, এই বিষয়গুলো বুঝতে আমাদের সুবিধা হবে। তাহলে দেখ, গ্রুপ 13 যে মৌলগুলো, তারা 3টে যোজ্যতা ইলেকট্রন আছে, কারণ NH2NP1, তাহলে 3টে যোজ্যতা ইলেকট্রন আছে। তারা NP1 এর যে ইলেকট্রন আছে সেটাকেও ছাড়তে পারে, 2s এর যে দুটো ইলেকট্রন আছে ওটাকেও ছাড়তে পারে। মোট ওদের কাছে ছাড়ার মতো ইলেকট্রন 3টে অ্যাভেলেবেল। তাহলে যার মধ্যে 2টি s উপকক্ষে, একটা p উপকক্ষে উপস্থিত। তাহলে এদের ইলেকট্রন বিন্যাস থেকে এটা স্পষ্ট যে এদের সাধারণ জারণ অবস্থা হওয়া উচিত কত? উচিত তো অনেক কিছুই জীবনে, উচিত তো তোরও উচিত, আমি যে ক্লাসটা গোটাটা নেবো, গোটা ক্লাসটা মন দিয়ে শোনা, বেরিয়ে তো অর্ধেকেই যাবি, সেরকম উচিত অনেক কিছুই। এখানেও সেরকম জারণ অবস্থাটা তো +3 হওয়া উচিত। তো করবে কি, গোটা ক্লাসটা কি তুই করবি না মাঝখান থেকে বেরিয়ে যাবি? ব্যাপারটা সেরকম। তাহলে সাধারণ জারণ অবস্থা উচিত +3। এবার বোরনের কি? বোরনের সাইজ তো ছোট, সব থেকে ছোট সাইজ কে এখানে? ওই সাইজ ছোট হলেই প্রবলেম। ফাজান্স রুল থেকে এটা দেখে আসছিস, ফাজান্স রুল পড়া থেকে, এবং এই যে আজকে থার্ড গ্রুপ পড়ছিস, থার্ড গ্রুপ মানে ওরকম থার্ড গ্রুপ নয়, মানে গ্রুপ 1 পড়লি, গ্রুপ 2 পড়লি, এবার গ্রুপ 13 মানে 3 নম্বর, থার্ড টাইম যে গ্রুপ নিয়ে অন্য গ্রুপ নিয়ে আলোচনা করছি। এই সাইজ ফ্যাক্টরটার জন্য প্রতিটা গ্রুপে যে লিথিয়াম, আগের দিন বেরিলিয়াম, আর আজকে বোরন, প্রথম এলিমেন্টটা যে দেখছিস, এই ক্ষুদ্র সাইজের জন্যই ইলেকট্রন ত্যাগ করে +3 গঠন করে না। প্রবলেমটা ওইখানে, সাইজ ছোট, ইলেকট্রনগুলোকে বিশাল টাইটলি ধরে রেখেছে, তাহলে ইলেকট্রনগুলোকে সহজে ছাড়তেও চাইবে না। এটাই, তাহলে সাইজ ছোট হলে প্রবলেম দেখায়। পরিবর্তে অন্য মৌলের সঙ্গে যুক্ত হয়ে সমযোজী বন্ধন গঠন করে। তাহলে বোরন সমযোজী বন্ধন গঠনেই বিশ্বাসী, কারণ ও নিজের ওই সাইজ ছোট বলে ইলেকট্রনগুলো এত টাইটলি বাউন্ড, ওই ইলেকট্রনগুলোকে ও যখন কোনো একটা রিয়াকশনে টেক পার্ট করছে, ওই রিয়াকশনে এত এনার্জিও পাচ্ছে না যে ওই ইলেকট্রনগুলোকে ওই এনার্জিটাকে ইউজ করে বার করে দিতে পারে। ওর কাছে ফেভারেবল হচ্ছে সমযোজী বন্ধন গঠন করা। তাহলে সুবিধা কি? বোরনের কাছে সুবিধা হচ্ছে সমযোজী বন্ধন যে গঠন করাটা, এটা বোরনের কাছে সুবিধাজনক। তাহলে মনে রাখবো, বোরন প্রেফারেন্সিয়ালি সমযোজী বন্ধন তৈরি করে বা সমযোজী যৌগ গঠন করে। অ্যালুমিনিয়ামের ঘটনাটা কি? অ্যালুমিনিয়ামের অনেক যৌগ আছে যেগুলো অনাদ্র, মানে জল নেই সেরকম সিচুয়েশনে, যেমন AlCl3 সমযোজী। তাহলে অ্যালুমিনিয়ামের ব্যাপারটা হচ্ছে ও সমযোজী ক্যারেক্টারটা অবশ্যই বোরনের মতো নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যালুমিনিয়ামের জন্য দেখবো যে ওরা সমযোজী যৌগ তৈরি করার একটা ক্ষমতা থাকে। এবার যত আমরা গ্রুপের ওপর থেকে নিচের দিকে যেতে থাকবো, এই ক্যারেক্টারগুলো কমতে শুরু করবে, কারণ সাইজটা তো বাড়ছে না। বেশ, এবার এখান থেকে ভালো করে পড়তে হবে, খুব ভালো করে প্রতিটা লাইন বাই লাইন পড়তে হবে। এই পয়েন্টটা, প্রতিটা পয়েন্ট লাইন বাই লাইন পড়তে হবে। এখানে প্রচুর ইনফরমেশন আছে, এখান থেকে প্রচুর কোশ্চেন করা যায় এবং প্রচুর কোশ্চেন করেও। যখন এসব করার পর
পরের বছর নিট দে, না আবার তো একই কথা, নিটে তো এই চ্যাপ্টারগুলোই নেই, কিন্তু এই চ্যাপ্টারে যে কনসেপ্টগুলো রয়েছে এই কনসেপ্টগুলো বিশালভাবে দরকার পড়বে। যেই মেন্স দে, অ্যাডভান্স দে, WBJEE দে, নেক্সট যা এক্সামই দিবি দে, সমস্ত জায়গাতে এই কনসেপ্টগুলো কতটা হেল্প করবে তখন বুঝতে পারবি যদি এখন মন দিয়ে জায়গাগুলো দেখিস। তাহলে দেখি, একটা আমরা দেখলাম বোরন আর অ্যালুমিনিয়াম শুধুমাত্র +3 জারণ অবস্থা প্রদর্শন করবে, ঠিক আছে। কিন্তু আমরা যখন গ্যালিয়াম, ইন্ডিয়াম এবং থ্যালিয়ামের কথা বলবো, তারা +3 এর সাথে সাথে ভালো করে তারা +3 এর সাথে সাথে +1 জারণ অবস্থা প্রদর্শন করে, অর্থাৎ ভেরিয়েবল ভ্যালেন্সি শো করছে। ভেরিয়েবল ভ্যালেন্সি মানে এই যে গ্যালিয়াম টু থ্যালিয়াম, এই লাস্ট 3টে এলিমেন্ট পরিবর্তনশীল জারণ অবস্থা, ওটাই ভেরিয়েবল ভ্যালেন্সি কিন্তু প্রদর্শন করে। কেন করে, কে কোন জায়গায় স্টেবল, এদিকে তাকাতে হবে। যত গ্রুপ ওয়াইজ আমরা উপর থেকে নিচে নামবো, অ্যালুমিনিয়াম থেকে থ্যালিয়াম অবধি +3 জারণ অবস্থার স্থায়িত্ব ক্রমশ কমতে থাকে। উপর থেকে নিচে +3 স্থায়িত্ব কমতে থাকে, মানে ওই এলিমেন্টগুলো +3 স্টেটে স্টেবল হবে না, ওরা অন্য, দ্যাট মিনস +1 স্টেটটাকে প্রেফারেন্সিয়ালি তৈরি করার চেষ্টা করবে। তাহলে অ্যালুমিনিয়াম থেকে থ্যালিয়াম অবধি +3 জারণ অবস্থার স্থায়িত্ব কিন্তু ক্রমশ কমতে থাকে। আবার গ্যালিয়াম থেকে থ্যালিয়ামে +1 জারণ অবস্থা ক্রমশ বাড়তে থাকে। ভালো করে এই পয়েন্টটা পড়তে হবে, স্টার দিয়ে দিলাম এই 2 লাইন। তাহলে কি, টপ টু বটম যখন আমরা নামছি +3 এর স্টেবিলিটি কমছে, মানে এলিমেন্টগুলো +3 স্টেটে থাকতে যাবে না। মানে তোকে এরকম কোশ্চেন করবে, থ্যালিয়ামের এই নিচের কোন যৌগটা সম্ভব নয় বলো, সেক্ষেত্রে তুই দেখবি থ্যালিয়াম যেখানে +3 স্টেটে রয়েছে সেটা সম্ভব নয়, ওইটাই বাবেল আপ করে আসতে হবে পরীক্ষাতে। আর যদি বলে কোনটা স্টেবল বলো, তো যেটা দেখবি +1 এ রয়েছে বা কোনটা সম্ভব +1 এ রয়েছে থ্যালিয়ামের, সেই +1টাকে বাবেল আপ করে আসতে হবে। কারণ তুই জানিস ওপর থেকে নিচে +1 এর স্টেবিলিটি বাড়ছে আর ওপর থেকে নিচে +3 এর স্টেবিলিটি ক্রমশ কমছে, ভালো করে মনে রাখতে হবে। এবার গ্যালিয়াম আর ইন্ডিয়ামের মুখ্য স্থায়ী জারণ অবস্থা হলো +3, অবশ্যই মেন হচ্ছে +3, গৌণ তথা কম স্থায়ীটা হচ্ছে +1, কারণ আমাদের ওপর থেকে নিচে +3 স্টেবিলিটি কমছে, তাহলে ওপরের দিকে যে এলিমেন্টগুলো তাদের +3টা স্টেবল, তাই তারা মুখ্য +3 করে, তবে তার সাথে সাথে +1ও করবে। কিন্তু বোরন বা অ্যালুমিনিয়ামের কথা বললে না শুধুমাত্র +3 করবে, +1 দেখতে পাবি না। এবার উপর থেকে নিচে যেহেতু +1 ধীরে ধীরে বাড়ছে, +3 +1 অল্প অল্প করে দেখতে পাবি। এই করতে করতে একদম এক্সট্রিম ডাউনে যখন আসবো থ্যালিয়ামে, তখন দেখা যাবে +3 করতেই চাইছে না, শুধু +1 করছে। তাহলে এক্সট্রিম টপে শুধুই +3 করছে, এক্সট্রিম ডাউনে শুধুই +1 করছে, মাঝামাঝি যারা রয়েছে তারা +3 +1 মিলিমিশিয়ে করছে। তাহলে এই মৌল দুটি মানে গ্যালিয়াম আর ইন্ডিয়াম যারা মাঝামাঝি পড়ে গেছে, বোরন অ্যালুমিনিয়াম টপে চলে গেছে, থ্যালিয়াম নিচে চলে এসেছে, মাঝে গ্যালিয়াম আর ইন্ডিয়াম এই মৌল দুটো যে মাঝখানে পড়ে রয়েছে, +1 জারণ অবস্থায় বিজারণ ধর্ম প্রকাশ করে এবং অধিক স্থায়ী +3 জারণ অবস্থায় রূপান্তরিত হওয়ার প্রবণতা দেখায়। খুব ইম্পর্টেন্ট কথা। এটা থেকে কি প্রশ্ন করবে, গ্যালিয়াম আর ইন্ডিয়ামের কিছু মৌল তোকে দিয়ে দেবে, ঠিক আছে। সেই মৌলগুলো দিয়ে দেওয়ার পর তারক্ষণ বলবে যে ওই মৌল কেন বলছি, গ্যালিয়াম আর ইন্ডিয়ামে তোকে কিছু যৌগ দিয়ে দেবে, বলবে যে ওই পার্টিকুলার যৌগটা কেন স্ট্রং রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। রিডিউসিং এজেন্ট কারা, আমি আবার আজকে রিপিট করছি, আগের দিনের ক্লাসে রিপিট করেছি, আজকে আবার রিপিট করছি। রিডিউসিং এজেন্ট মানে বিজারক দ্রব্য কারা, যারা অন্য কাউকে বিজারিত করে। নিজেদের কি হবে, যারা বিজারক দ্রব্য তাদের নিজেদের হবে জারণ। আমি বারবার এমফাসিস দিয়ে বলছি, বিজারক দ্রব্য মানে অন্য কাউকে বিজারিত করবে, তার নিজের জারণ হবে। তাহলে যার নিজের জারণ হচ্ছে সে বিজারক দ্রব্য, ঠিক আছে। গ্যালিয়ামের +1 অবস্থাটা বা ইন্ডিয়ামের বা গ্যালিয়াম দিয়ে আমি বারবার বলছি, +1 অবস্থাটা স্টেবল নয়, ও স্টেবল হচ্ছে +3। তাহলে তুই যদি ওকে কোনো একটা কম্পাউন্ডে +1 বানিয়ে রেখে দিস, ও +1 থেকে চট করে কোথায় যেতে চাইছে, +3 যেতে চাইছে। পজিটিভ চার্জ বাড়ছে +1 টু +3, পজিটিভ চার্জ কি করে বাড়তে পারে, ইলেকট্রন ছেড়ে দিলে পজিটিভ চার্জ বাড়বে। আর আমরা জানি অক্সিডেশনের ডেফিনেশন হচ্ছে যারা ইলেকট্রন লুজ করে সেই এলিমেন্টের হচ্ছে অক্সিডেশন, দ্যাট মিনস মাথায় পজিটিভ চার্জ বাড়বে। তাহলে +1টা আনস্টেবল, +3টা স্টেবল। গ্যালিয়াম চাইছে +1 এ আমি আছি কিন্তু +1 এ আমি থাকবো না, আমি +3 তে কনভার্ট হবো, কারণ +3টা আমার মোর স্টেবল অক্সিডেশন নাম্বার। সো গ্যালিয়াম +1 টু +3 তে কনভার্ট হতে চাইবে। এই জন্য গ্যালিয়ামের যদি কোনো কম্পাউন্ড নিস যেখানে গ্যালিয়াম +1 এ রয়েছে, ওই এলিমেন্টটা, ওই কম্পাউন্ডটা বিজারক দ্রব্য হিসেবে কাজ করবে, কারণ ওই কম্পাউন্ডটাই গ্যালিয়ামটা +1 টু +3 তে মানে গ্যালিয়ামের নিজের জারণ হওয়ার প্রবণতা বিশাল হাই, তাহলে বিজারক দ্রব্য হিসেবে কাজ করার ক্ষমতাটাও অনেক হাই, সেটাই বলেছে। তাহলে Ga+ এবং In+ লবণগুলি জলীয় দ্রবণে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশনে অংশগ্রহণ করে এবং তারা Ga3+ এবং ইন্ডিয়াম 3+ লবণে পরিণত হওয়ার চেষ্টা করে। তাই যেহেতু ওই এলিমেন্টগুলো নিজস্ব +1 টু +3 তে কনভার্ট হয়ে যাওয়ার প্রবণতাটা বিশাল হাই, মানে নিজেদের জারণ হয়ে যাওয়ার ইচ্ছাটা অনেক বেশি, তাই এরা খুব স্ট্রঙ্গার রিডিউসিং এজেন্ট হিসেবে বা বিচারক দ্রব্য হিসেবে কাজ করতে পারে। আশা করি ঢুকেছে কথাগুলো মাথায়।
যেমন এখানে এলিমেন্ট দেখাচ্ছে GSX কিছু একটা নিয়েছিস, GAX নিয়েছিস, গ্যালিয়াম 0, গ্যালিয়াম ডিসপ্রপোর্শনেশন হচ্ছে, এটা +1 রয়েছে, সেখান থেকে এটা লোয়ার অক্সিডেশন স্টেট এবং একটা হায়ার অক্সিডেশন স্টেটে ভাগ হয়ে যাচ্ছে গ্যালিয়ামটা, এটাকে আমরা ডিসপ্রপোর্শনেশন বলি। ইন্ডিয়াম +1 রয়েছে, +1 এর থেকে কম 0 এবং +1 এর থেকে বেশি +3, এই দুটো অক্সিডেশন স্টেটে ডিভিশন হয়ে যাওয়াটাই হচ্ছে আমার ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। রেডক্স পড়ালে তখন তো এইগুলোর উপরেই গোটা চ্যাপ্টার আরো ভালো করে বলা যাবে। এবার লাস্টে থ্যালিয়ামের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, আমি হাইলাইটারের কালারটা চেঞ্জ করি, ভালো করে বলতে হবে কি না। থ্যালিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এর মুখ্য জারণ অবস্থা হচ্ছে +1, তাহলে এতক্ষণ ধরে +3টাই মুখ্য ছিল, এবার কি হয়ে গেছে +1টাই মুখ্য জারণ অবস্থা, এবং এটাই কিন্তু এটার অধিক স্থায়ী অবস্থা, এটাই তার অধিক স্থায়ী জারণ অবস্থা। এবার অন্যদিকে +3 জারণ অবস্থাটা এর ক্ষেত্রে, +3 জারণ অবস্থাটা এর ক্ষেত্রে কিন্তু কম স্থায়ী। +3 জারণ অবস্থাটা আগের ক্ষেত্রে দেখ, বোরন আর অ্যালুমিনিয়াম শুধুই +3 দেখাচ্ছে, গ্যালিয়াম ইন্ডিয়ামের +3 +1 বোধ দেখায়, কিন্তু +3টা স্টেবল, +3টা স্টেবল বলে +1-এ থাকলে +3-তে কনভার্ট হওয়ার চেষ্টাটা বেশি করে, তাই বিজারক দ্রব্য হিসেবে কাজ করছে। থ্যালিয়ামের ক্ষেত্রে কি হলো, থ্যালিয়ামের +1টাই স্টেবল, +3টা কম স্থায়ী, উল্টোটা, এবং এটা জারণ ধর্মী, স্বাভাবিক। +3-তে তুই যদি থ্যালিয়ামকে রাখিস, থ্যালিয়াম +3 থেকে কোথায় কনভার্ট হতে চাইছে, তাড়াতাড়ি +1-এ কনভার্ট হয়ে যেতে চাইছে। +1-এ কনভার্ট হচ্ছে মানে মাথায় পজিটিভ চার্জ কমছে, মানে নিজে বিজারিত হয়ে যাওয়ার প্রবণতা বিশাল হয়। তাহলে যে নিজে বিজারিত হয় সে কি কি দ্রব্য হবে, জারক দ্রব্য, তাহলে তার জারণ ধর্মটা বাড়ছে। প্রকৃতপক্ষে থ্যালিয়াম 3+ একটি শক্তিশালী জারক বললাম, কারণ এটা বিজারিত হয়ে অধিক স্থায়ী থ্যালিয়াম প্লাসে পরিণত হতে চাইছে। এইটা কিন্তু এগুলো সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন হবে। এর ব্যাখ্যাটাও সমভাবে ইম্পর্টেন্ট। ব্যাখ্যাটা এত ইম্পর্টেন্ট কেন, কারণ এখানে ইনার্ট পেয়ার ইফেক্ট সম্বন্ধে পড়তে হয়। তাহলে এই ঘটনাটা আমরা কেন দেখতে পাই, এই জিনিসটা কেন ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, +3 থেকে +1টা কেন ধীরে ধীরে আমার স্টেবিলিটির দিকে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, চল আমরা সেটার দিকে এগোই। কি দেখতে পাবো, শ্রেণীর তুই যদি নিচের দিকের মৌলগুলোর যদি ইলেকট্রনিক কনফিগারেশন যাস, নিচের দিকের মৌলগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন, এই ক্রমান্বয়ে ডি এবং এফ ইলেকট্রন প্রবেশ করে। আবার একবার আমি শুরুতে দেখাই, ডি এবং এফ প্রবেশ করে মিন্স উপরের দিকের এলিমেন্ট বোরন অ্যালুমিনিয়ামে কোনো ইনার ডি নেই, গ্যালিয়াম ইন্ডিয়ামে ইনার ডি ইন্ট্রোডিউস হলো, থ্যালিয়ামে কি ইন্ট্রোডিউস হলো, এফ অরবিটাল ইন্ট্রোডিউস হলো। তাহলে ধীরে ধীরে যত আমরা নিচের দিকের এলিমেন্টগুলোর দিকে যাচ্ছি, তত ভ্যালেন্সেলের আগে ডি এবং এফ অরবিটাল ধীরে ধীরে একটু একটু করে ইন্ট্রোডাকশন হচ্ছে। ডি এবং এফ অরবিটাল ইন্ট্রোডাকশন যখন হবে, গ্যালিয়ামের ইন্ডিয়ামের ডি ভ্যালেন্সেলটাকে স্ক্রিন করছে, আর থ্যালিয়ামের ক্ষেত্রে এফ এবং ডি বোথ স্ক্রিন করছে। এবার এফ আর ডি অরবিটালের স্ক্রিনিং ইফেক্টটা খুব খারাপ, এফ আর ডি অরবিটালের স্ক্রিনিং ইফেক্টটা, এফ আর ডি অরবিটাল আমরা যেখানে ছিলাম, এফ আর ডি অরবিটালের স্ক্রিনিং ইফেক্টটা কিন্তু খুব খারাপ। কি বললাম, এফ আর ডি অরবিটালের স্ক্রিনিং ইফেক্টটা খুব খারাপ হওয়ার জন্য ওরা ভ্যালেন্স সেলের ইলেকট্রনগুলোকে, নিউক্লিয়াসের চার্জটাকে তো স্ক্রিন করছে, ওইটা ভালোভাবে স্ক্রিন করতে পারে না। যদি ভালোভাবে স্ক্রিন না করতে পারে, সেন্টারের প্রোটনগুলো আউটার মোস্ট অরবিটেড ইলেকট্রনগুলোকে ভালোভাবে খুঁজে পায়, মানে পায়, দেখতে পায়, আকর্ষণ করতে পায়, যাই বলবি, ফলে টাইটলি বাউন্ডেড অবস্থায় থাকে। টাইটলি বাউন্ডেড অবস্থা যেই থাকবে, যে NS2 এর ইলেকট্রনগুলো খুব জোরে টাইটলি বাউন্ডেড থাকে, তখন শুধুমাত্র NP-তে যে একটা ইলেকট্রন আছে, ওই একটা ইলেকট্রনই অ্যাভেলেবেল থাকে ডোনেশন করার জন্য, মানে +1 করতে পারবে। তাহলে NS2-তে যে ইলেকট্রনগুলো, মানে তোর 4s2 হতে পারে, 5s2 হোক, বা থ্যালিয়ামের ক্ষেত্রে 6s2, এই জোড়া দুটো ইলেকট্রন, মানে এসে যে এক জোড়া ইলেকট্রন রয়েছে, ওই জোড়াটা নিউক্লিয়াস দ্বারা টাইটলি বাউন্ড, ওরা শুধু পি এর ইলেকট্রনগুলোকেই ছাড়তে চাইছে, এবং এটা খুব স্ট্রঙ্গার হয়ে যাচ্ছে। ইনার্ট পেয়ার ইফেক্টটা খুব স্ট্রংলি কাজ করছে থ্যালিয়ামের ক্ষেত্রে, যে থ্যালিয়াম 6s এর দুটো ইলেকট্রনকে ছাড়তেই পারছে না, দুটো মানে পেয়ার, এবং ওই দুটো ইলেকট্রনকে বন্ড রিঅ্যাকশনে টেক পার্ট করাতে পারছে না। দ্যাট মিনস ওই ইলেকট্রনগুলো আনরিঅ্যাক্টিভ হয়ে পড়ছে নিউক্লিয়াসের সাথে টাইটলি বাউন্ডের জন্য, তাই এদেরকে আমরা বলছি ইনার্ট, রিঅ্যাকশন করতে চায় না, বাংলায় সেজন্য বলছে নিষ্ক্রিয় ইলেকট্রন জোড়। তাহলে সেইটাই আমি বইয়ে মার্ক করি, এই নিষ্ক্রিয় ইলেকট্রন জোড়ের প্রভাব পিরিয়ডিক টেবিলেও বলা হয়েছে। তাহলে ডি এবং এফ কক্ষকে দুর্বল আবরণী ক্ষমতার জন্য শ্রেণীর নিচের দিকের মৌলগুলি সর্ববৈশ্য শক্তি স্তরে এস কক্ষকের ইলেকট্রন জোড় বন্ধন গঠন করে, অর্থাৎ জারণ অবস্থা প্রদর্শন করতে, অর্থাৎ তারা কি ওই +3 জারণ অবস্থাটা প্রদর্শন করতে পারে না। এই ঘটনাকে নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় বা ইনার্ট পেয়ার ইফেক্ট বলে। বোঝা গেছে? এই যে গ্রুপের ওপর থেকে নিচে নিষ্ক্রিয় জোড়ের প্রভাব অধিক পরিমাণে বৃদ্ধি পায়, কারণ গ্যালিয়াম ইন্ডিয়ামে শুধু ডি স্ক্রিন করছে, এখানে এফও চলে এলো, তাহলে স্ক্রিনিং ইফেক্টটা যেহেতু এফ এর আরো কম, নিউক্লিয়াসটার ইলেকট্রনগুলোকে আরো জোরে টানছে, তাহলে ইনার্ট পেয়ার ইফেক্টটা উপর থেকে নিচে ক্রমশ বৃদ্ধি পায়, কারণ নিউক্লিয় চার্জ বৃদ্ধি পরমাণুর আকার বৃদ্ধিজনিত প্রভাবকে অতিক্রম করে যাচ্ছে। ঠিক আছে, যেটা বলছিলাম।
ফলে এস ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পায় এবং ইলেকট্রনগুলি বন্ধনে অংশগ্রহণের প্রবণতা হ্রাস পায়। তাহলে রিয়াকশনে যদি টেক পার্ট করছে না সেই জন্য ওদেরকে নিষ্ক্রিয় বলে। সব কথাই তো বললাম, বলে দিয়ে বেরিয়ে গেলেই হতো। আমি বইয়ে একবার মার্ক করে দিচ্ছি, এখানে এখানে এই জিনিসটা লেখা রয়েছে, ক্লাসগুলো করে নোট ডাউন করে পরে ভবিষ্যতে যখন পড়বি একবার বইটা রিডিং নিলেই বিষয়গুলো আবার বুঝে যাবি। এই জন্য গ্রুপের উপর থেকে নিচের দিকে +3 এর স্থিতিশীলতা বা জারণ অবস্থার পরিবর্তে +1 জারণ অবস্থা প্রদর্শন করে। যেমন কম স্থিতিশীলতার জন্য থ্যালিয়াম 3+ লবণগুলি শক্তিশালী জারক দ্রব্য হিসাবে কাজ করছে। কিভাবে করছে জারক দ্রব্য হিসাবে বললাম 2-3 মিনিট আগেই। তাহলে এই জারণ অবস্থাটা কিন্তু এদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। ধাতব ও তড়িৎ ধনাত্মক চরিত্র আমরা দেখি, এখানেও একটা সিঙ্গেল ট্রেন্ড নিয়ে আমরা যদি ভাববো আমরা সেই বিষয়টা নিয়ে কিন্তু বলতে পারবো না, এবং এই জিনিসপত্রগুলো বলার সময় আমরা 3 ধরনের আয়নাইজেশন এনথালপিকে যোগ করে বলবো, যেটা আজকে ক্লাসের শুরুতেও বলছিলাম। তাহলে দেখি তো আগে গ্রুপ 13 এর যে বাঁ দিকে যারা রয়েছে মানে গ্রুপ 2 তাদেরকে নিয়ে আমরা একটু আলোচনা করে দেখি। তাহলে গ্রুপ 13 এর যে মৌলসমূহ রয়েছে তাদের একই পর্যায়ভুক্ত গ্রুপ 2 এর ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি অপেক্ষা কম তড়িৎ ধনাত্মক। স্বাভাবিক, কারণ লেফট টু রাইটে আমরা গেলে আমরা কি জানি ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। লেফট টু রাইটে গেলে কি হয়, লেফট টু রাইটে গেলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। তাহলে ইলেকট্রোপজিটিভিটি মানে তড়িৎ ধনাত্মকতাটা কি হবে, কমবে। স্বাভাবিক, কারণ সাইজ ছোট হচ্ছে, সাইজ যত ছোট হবে ইলেকট্রন সহজে ছাড়বে না। তো ইলেকট্রন ছাড়তে চাইছে না, ইলেকট্রন ছেড়ে দেওয়াটাই হচ্ছে তড়িৎ ধনাত্মকতা, ইলেকট্রন গ্রহণ করার ইচ্ছাটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে ইলেকট্রন ছাড়তে চাইছে না, কম ছাড়বে, কারণ ইলেকট্রনটা টাইটলি বাউন্ড, তাহলে তড়িৎ ধনাত্মক ক্যারেক্টারটা কি হবে, কমবে। আচ্ছা, আবার গ্রুপের উপর থেকে নিচে যদি আমরা যাই কি হবে, তড়িৎ ধনাত্মক চরিত্র বোরন থেকে অ্যালুমিনিয়ামে বৃদ্ধি পাবে এবং অ্যালুমিনিয়াম থেকে থ্যালিয়ামে হ্রাস পেয়ে যায়। তাহলে বোরন থেকে অ্যালুমিনিয়ামে তড়িৎ ধনাত্মক ক্যারেক্টারটা বাড়ছে আর অ্যালুমিনিয়াম থেকে থ্যালিয়ামে হ্রাস পেয়ে যায়। তাহলে এখানে সিঙ্গেল তুই এরকম ট্রেন্ড পাবি না, গন্ডগোল তুই এখানে সেই দেখতে পাবি, কিছু করার নাই। তাহলে তড়িৎ ধনাত্মক চরিত্র বোরন থেকে অ্যালুমিনিয়ামে বৃদ্ধি পাচ্ছে, আবার অ্যালুমিনিয়াম থেকে থ্যালিয়ামে হ্রাস পেয়ে যাচ্ছে। কেন উল্টো উল্টো ঘটছে, একটা সিঙ্গেল ট্রেন্ড কেন মানছে না? উপর থেকে নিচে তো সাইজে বাড়ে, উপর থেকে যদি নিচে সাইজে বাড়ে, আমরা জানি উপর থেকে নিচে মেটালিক ক্যারেক্টার বাড়ে। কেন বাড়ে? অ্যাটমগুলো সাইজে বাড়ে, সাইজে বাড়ে মানে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিস্টেন্স বাড়ে, মানে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রন আকর্ষণ বল কমবে, ইলেকট্রনগুলো সহজে ছেড়ে দিতে পারবে। যারা যত সহজে ইলেকট্রন ছাড়বে তারা তত তড়িৎ ধনাত্মক, যাদের তড়িৎ ধনাত্মকতা ধনাত্মকতা পজিটিভিটি যত বাড়ে তাদের মেটালিক ক্যারেক্টারও তত বাড়ে, কারণ মেটালের ডেফিনেশনই হচ্ছে যারা যত সহজে ইলেকট্রন রিলিজ করতে পারে। তাহলে এখানে বোরন থেকে অ্যালুমিনিয়ামে বিষয়টা বৃদ্ধি পাচ্ছে, তড়িৎ ধনাত্মকতাটা বাড়ছে, কিন্তু আবার অ্যালুমিনিয়াম থেকে থ্যালিয়ামে হ্রাস পাচ্ছে। এই ঘটনাগুলো কেন ঘটছে, সব জিনিসপত্রগুলোই কিন্তু এখানে আমাদের একটু আলোচনা করতে হবে। এই ট্রেন্ডগুলো পড়তে কিন্তু সময় লাগবে, লাগছেও, দেখতেই পাচ্ছিস। ভালো করে পড়তে গেলে তো সময় লাগবে, তাড়াহুড়ো করে দায়সারা করে পড়লে তো অনেক কিছুই তাড়াতাড়ি হয়ে যায়। ভালো করে পড়লে একটু তো টাইম লাগবে, কিছু করার নেই। গ্রুপ 13 এর মৌলগুলো কি হচ্ছে, আকারে ছোট, গ্রুপ 2 এর রেসপেক্টে, কারণ এখানে গ্রুপ 2 এর রেসপেক্টে আলোচনা হচ্ছে। হ্যাঁ, গ্রুপ 2 এর রেসপেক্টে আমরা রাইট টু লেফটে যাচ্ছি, রাইট কি বললাম, লেফট টু রাইটে যাচ্ছি। লেফট টু রাইটে গেলে কিন্তু সাইজে ছোট হবে, সেই জন্যই বলেছে গ্রুপ 13 এর মৌলগুলি আকারে ছোট। কার রেসপেক্টে? গ্রুপ 2 এর মৌলগুলোর রেসপেক্টে। এবং +3 আয়ন গঠনের জন্য এদের প্রথম 3টে আয়নীয় যে আয়নাইজেশন এনথালপি রয়েছে, +3 মানে কি, প্রথম ইলেকট্রনটা বার করলাম IP1, সেকেন্ডটা বার করলাম IP2, থার্ডটা বার করলাম IP3, তাহলে আয়নাইজেশন এনথালপি ΔH1, আই লেখা আছে ডেলের আগে, তাহলে আয়নাইজেশন এনথালপি 1 2 3, তাহলে 3টে ইলেকট্রন একটা একটা করে বার করলি, IP1 IP2 IP3, এনার্জি লাগলো। যোগ তুই যদি করিস আকারে বড় ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তাহলে গ্রুপ 2 এলিমেন্টগুলো আকারে বড়, তাহলে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোতে কটা ইলেকট্রন বেরোবে, তো NH2 কনফিগারেশন। তাহলে ওদের ভ্যালেন্স সেলে 2টো ইলেকট্রন, তাহলে ওই ভ্যালেন্স সেলে ওদের 2টো ইলেকট্রনকে বার করব। আর এই যে গ্রুপ 13 এলিমেন্টগুলো রয়েছে ওদের তো ভ্যালেন্স সেলে 3টে ইলেকট্রন, তাহলে 3টে ইলেকট্রনকে বার করতে হচ্ছে, তাই 3টে আয়নাইজেশন এনথালপি। তুলনা করছি গ্রুপ 2 এর সাথে, ওদের ভ্যালেন্স সেলে 2টো ইলেকট্রন, তাহলে ভ্যালেন্স সেল থেকে 2টো ইলেকট্রন বার করলে ওদের 2টো আয়নাইজেশন এনথালপি যোগ করব, IP1 আর IP2, তাহলে ΔI-H1 ΔI-H2 যোগ করেছিস, তাহলে কি দেখা যাচ্ছে, অপেক্ষা বেশি হয়ে যায়। তাহলে গ্রুপ 13 এর যে 3টে ইলেকট্রনকে বার করার জন্য যে টোটাল আয়নাইজেশন এনথালপি, সেটা গ্রুপ 2 এর ভ্যালেন্স সেলের ইলেকট্রনগুলোকে বার করার জন্য যে টোটাল আয়নাইজেশন এনথালপি তার থেকে বেশি হয়ে যায়। এই কারণে গ্রুপ 13 এর মৌলগুলি গ্রুপ 2 এর ক্ষারীয় মৃত্তিকা ধাতু যারা রয়েছে, সেই ক্ষারীয় মৃত্তিকা ধাতুর রেসপেক্টে কি কম তড়িৎ ধনাত্মক, রেসপেক্টে এরা ধাতুগুলো কম তড়িৎ ধনাত্মক। প্রথম 3টে আয়নাইজেশন এনথালপিকে যোগফল ক্ষুদ্রাকার বোরনের ক্ষেত্রে সর্বোচ্চ, ঠিক আছে, বোরনের ক্ষেত্রে ওই 3টে আয়নাইজেশন এনথালপিকে তুই যোগ করি সব থেকে বেশি হবে, এবং এই কারণে বোরনের ইলেকট্রন ত্যাগের প্রবণতা খুব কম। এই জন্যই আর কি, তোকে যদি বলে বোরন সহজে ইলেকট্রন কেন ছাড়তে চায় না, তার উত্তরে কি লিখবি, এটাই লিখবি যে আমার যদি বোরন থেকে ইলেকট্রন বার করতে হয় এবং বোরনকে যদি 3+ বানাতে হয়, তাহলে যেটা দেখা যাবে যে কি না, বোরন থেকে একটা ইলেকট্রন বেরোলো, সেটাখান থেকে তৈরি হলো B+, এটার জন্য লাগলো IP1টা তোর ওই বইয়ে যেরকম করে ΔI-H1 লিখেছে ওটাই IP1, ঠিক আছে।
দেন আবার একটা ইলেকট্রন বার করলি, আমি দিলাম IP2, সেখান থেকে তৈরি হলো বোরন 2+, দেন আবার একটা ইলেকট্রন বার করলি, তৈরি হলো বোরন 3+, যেখানে লাগলো IP3, তাহলে IP3 আছে দেখা যাচ্ছে। তাহলে টোটাল বোরন থেকে 3টে ইলেকট্রনকে বার করে এই যে বোরন 3+ তৈরি করলাম, হঠাৎ করে তো 3টে বার করা যায় না, তাহলে এখানে টোটাল এনার্জি কতটা লাগছে, এখানে টোটাল এনার্জি লাগছে IP1 + 2 + 3, কি লাগছে IP1 + IP2 + IP3, এই টোটাল এনার্জিটা লাগছে। এই টোটাল এনার্জির ভ্যালুটা যেহেতু বোরনের ক্ষেত্রে ভেরি ভেরি হাই, বোরনের ক্ষেত্রে যেহেতু এই 3টে ভ্যালুর যোগফলটা ভেরি ভেরি হাই, তাই বোরন ইলেকট্রন রিলিজ করতে চায় না। বোরন কি চায়, ইলেকট্রন রিলিজ না করে সমযোজী বন্ধন গঠন করতে চায়, কারণ এই 3টে ইলেকট্রন ওর কাছে বার করাটা খুব একটা সুবিধাজনক ভেঞ্চার নয়, মানে সুবিধাজনক কাজ নয় ওর ক্ষেত্রে সমযোজী বন্ধন গঠন করাটাই ওর ক্ষেত্রে সুবিধাজনক। তবে বোরনের তড়িৎ ধনাত্মক চরিত্র গ্রুপ 13 মৌলগুলি সবচেয়ে কম এবং এটা একটি অধাতু। ঠিক এই কারণের জন্য, যেহেতু ইলেকট্রন ছাড়তে চাইছে না, ইলেকট্রন ছাড়ার ইচ্ছাটা এতটাই খারাপ, এই কারণে এটা অধাতু যা তড়িতের কুপরিবাহী হয়ে যায়। এবং বোরন থেকে অ্যালুমিনিয়ামের পারমাণবিক আকার বৃদ্ধিজনিত কারণে আয়নাইজেশন এনথালপির এই যোগফলটা, যে 3টে আয়নাইজেশন এনথালপির যোগফলটা সেটা কমে, কত 6887 থেকে 5137 বোরন থেকে অ্যালুমিনিয়ামে কমে এলো, কারণ অ্যালুমিনিয়ামের সাইজটা বাড়লো বলে। এবার তাই অ্যালুমিনিয়ামের ইলেকট্রন ত্যাগের প্রবণতা একটু উচ্চ হয়। এবার অ্যালুমিনিয়াম একটি উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতু, দেখেছিস তড়িৎ ধনাত্মক ধাতু, কিন্তু তড়িৎ ধনাত্মকতাটা হচ্ছে এটা একটা উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতু এবং তড়িতে সুপরিবাহী হচ্ছে, মানে মেটাল হিসেবে কাজ করছে। এবার যেহেতু গ্যালিয়াম থেকে ইন্ডিয়ামের ক্ষেত্রে যথাক্রমে 3d আর 4d ইলেকট্রন সমূহ আর থ্যালিয়ামের ক্ষেত্রে 5d আর 4f ইলেকট্রন সমূহ লিপ্ত হয় এবং এক্ষেত্রে ইলেকট্রনগুলোর আবরণী প্রভাব খারাপ হয়ে যাচ্ছে, তাই সর্বস্থ ইলেকট্রনের প্রতি কেন্দ্রকে আকর্ষণ বল ক্রমশ বেশি হয়, তাই মৌলগুলি তড়িৎ ধনাত্মক চরিত্র ক্রমশ কমতে থাকে। বুঝতে পারছিস? তাহলে নীল আউটারমোস্ট অরবিটাল ইলেকট্রনগুলোকে আরো জোরে জোরে টানতে থাকে, যদি আরো জোরে টানে তাহলে এদের কি হলো, তড়িৎ ধনাত্মক চরিত্র ক্রমশ কমতে থাকে। এইটাই, তাহলে এটা ভালো করে পড়তে হবে, এই বিষয়গুলো জানতে চাইতে পারে। আর এরপরে কি আছে, ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এসব হলো। এবার তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ধনাত্মকতা যেমন ওইদিকে বললি, এবার তড়িৎ ঋণাত্মকতাটা দেখি। তড়িৎ ঋণাত্মকতা থেকে বলছে বোরন এবং অ্যালুমিনিয়ামের পারমাণবিক আকার বৃদ্ধি পায় বলে, বোরনের থেকে অ্যালুমিনিয়ামের পারমাণবিক আকার যদি বাড়ে, তাহলে বোরন থেকে অ্যালুমিনিয়ামের পারমাণবিক আকার যদি বৃদ্ধি পায়, তাহলে ইলেকট্রনের প্রতি কেন্দ্রকের আকর্ষণ বলটা কি হবে, হ্রাস পাবে। তাহলে কেন্দ্রকের আকর্ষণ বলটা যদি হ্রাস পায়, তাহলে তড়িৎ ঋণাত্মকতাও কি হবে, কমবে। তাহলে তড়িৎ ঋণাত্মকতাও কমলো। তড়িৎ ঋণাত্মকতা মানে কি, ইলেকট্রনগুলোকে ভালো করে ধরে রাখার ক্ষমতা। এবার যদি ইলেকট্রনটা, নিউক্লিয়াসটা যদি ইলেকট্রনগুলোকে ভালো করে ধরে রাখতেই না পারে, তাহলে কি হবে, তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাবে, তাহলে বোরন থেকে অ্যালুমিনিয়ামের হ্রাস পেলো, কারণ সাইজটা বাড়লো বলে। প্রবলেমটা এরপর থেকে, কারণ এরপরে সাইজের ওই যে প্রবলেমগুলো আসবে। এরপর কি হবে, এরপর তড়িৎ ঋণাত্মকতা খুব সামান্য পরিমাণে, সামান্য হারে বৃদ্ধি পায়। এরপরে তড়িৎ ঋণাত্মকতা সামান্য পরিমাণে বৃদ্ধি হয় কেন, কারণ গ্যালিয়াম আর ইন্ডিয়ামে যে ডি অরবিটালগুলো রয়েছে, সেই ডি অরবিটালগুলো কি ভালো করে ইনার সেলগুলোকে স্ক্রিন করতে, মানে ইনার যে ইলেকট্রনগুলো, ভ্যালেন্স ইলেকট্রনগুলো যেটা রয়েছে সেইগুলোকে ভালো করে স্ক্রিন করতে পারে না। তাহলে নিউক্লিয়ার যে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ সেটা বাড়ে, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যেটা রয়েছে সেটা বাড়ে। তাহলে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা যদি বাড়ে, ডিএফ অরবিটালে যে ইলেকট্রনের দুর্বল আবরণী প্রভাবের ফলে কেন্দ্রকে কার্যকরী ইফেক্টিভ চার্জটা বৃদ্ধি পায়। ইফেক্টিভ চার্জটা যদি বাড়ে, তাহলে ইলেকট্রনগুলোকে, ভ্যালেন্স ইলেকট্রনগুলোকে টাইটলি ধরে রাখবে। যদি ভ্যালেন্স ইলেকট্রনগুলোকে টাইটলি ধরে রাখে, ওই পেজেই আছে, বৃদ্ধি পায় টাইটলি ধরে, কি পেজ মিস হয়ে গেছে, যা পেজ মিস, এক সেকেন্ড আমি চেক করি পেজ মিস হয়েছে নাকি, একটু দ্বারা জারণ অবস্থা, বৃদ্ধি পায়, ওখানেই শেষ। আচ্ছা, আমি ভাবছি আরো কিছু ইনফরমেশন দেবে হয়তো। তাহলে কার্যকরী নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায়, তাহলে কার্যকরী নিউক্লিয়ার চার্জ যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, তড়িৎ ঋণাত্মকতাটা আবার একটু আস্তে আস্তে বাড়বে, এটাই বলতে চেয়েছে। এই হলো ব্যাপার তড়িৎ ঋণাত্মকতার ব্যাপারটা। জটিল যৌগ গঠনের কথাটা ঠিক আছে, ডি অরবিটাল জটিল যৌগ গঠন করতে পারবে, আকারের ক্ষুদ্রকার আকার, উচ্চ আধান এবং সর্বস্থ কক্ষের ডি অরবিটালের উপস্থিতির জন্য গ্রুপ 13 মৌলগুলি জটিল যৌগ গঠনের প্রবণতা এস ব্লক মৌলের তুলনায় বেশি হয়। ঠিক আছে, সে তো ঠিক আছে, জটিল যৌগ হলো। এবার গ্রুপ 13 মৌলগুলো যে রাসায়নিক ধর্ম, সে রাসায়নিক ধর্মগুলো আমাদের একটু পড়তে হবে। এবার বিষয়টা একটু স্পিড বাড়বে, কারণ এই প্রপার্টিগুলো বলতে একটু সময় লাগে। তাহলে কিছু ইনফরমেশন আমরা অলরেডি পড়ে এসেছি। মৌলগুলো যোজ্যতা কক্ষে 3টি ইলেকট্রন থাকে। থ্যালিয়াম ছাড়া বাকি মৌলগুলো সাধারণত বন্ধন গঠনের জন্য 3টি ইলেকট্রনকেই ব্যবহার করে, তাই +3 জারণ অবস্থা প্রদর্শন করে। এবার থ্যালিয়ামের ক্ষেত্রে +1 জারণ অবস্থা প্রদর্শন করে, এগুলো তো আগেই পড়ে এলাম, কেন কি দেখায় সব আগেই পড়ে এসেছি, এবার সেগুলোকে প্রয়োগ করছি।
ফাজান্সের সূত্র অনুযায়ী মৌলগুলো ছোট আকার এবং উচ্চ চার্জ সমযোজী বন্ধন গঠনের অনুকূল। তাহলে যে +3 পজিটিভ চার্জটা অনেকটা হাই এবং সাইজ যত ছোট হবে তত পোলারাইজিং পাওয়ার বাড়বে, তত সমযোজী বন্ধন গঠনের অনুকূল। মৌলগুলির প্রথম তিনটি আয়নাইজেশন এনথালপির মানের যোগফল অতি উচ্চ, একটু আগেই বললাম। এর থেকেও বোঝা যায় যে গঠিত বন্ধনগুলি সমযোজী হবে, কারণ আয়নিক বন্ধন তৈরি করতে হলে ওই যে তিনটে ইলেকট্রনকে বার করতে টোটাল যে এনার্জিটা লাগবে IP1 IP2 IP3 সেটা কম হতে হবে। কম হলে ইলেকট্রনগুলো সহজে বেরিয়ে যাবে, পজিটিভ আয়ন তৈরি করবে এবং পজিটিভ আয়ন তৈরি করার ফলে আয়নিক কম্পাউন্ড তৈরি করবে। কিন্তু এক্ষেত্রে ওই ইলেকট্রনগুলো সহজে বেরোয় না, কারণ তিনটে আয়নাইজেশন এনথালপির যোগফলটা অনেকটা বেশি হয়ে যায়। সেই কারণে সমযোজী বন্ধন গঠন করার জন্য অনুকূল। এদের তড়িৎ ঋণাত্মকতা গ্রুপ 1 এবং গ্রুপ 2 মৌলগুলোর তুলনায় বেশি। তড়িৎ ঋণাত্মকতা বাড়লে আবার সমযোজী যৌগ গঠনের ক্ষমতা বাড়ছে, তাই অন্যান্য মৌলের সঙ্গে যুক্ত হওয়ার সময় তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব বেশি হয় না, যা সমযোজী বন্ধন গঠনের অনুকূল। তাই কোভালেন্ট আয়নিক বন্ড তৈরি হতে গেলে যারা বন্ডেড সিচুয়েশনে আসছে তাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার একটা ডিফারেন্স থাকতে হবে, তাই না? তাদের মধ্যে কি বললাম, তড়িৎ ঋণাত্মকতার একটা ডিফারেন্স থাকতে হবে। এই তড়িৎ ঋণাত্মকতার যদি ডিফারেন্সটা না থাকে তাহলে কি হবে? তড়িৎ ঋণাত্মকতা ডিফারেন্সটা না থাকলে সমযোজী বন্ধন তৈরি হবে। এবং বইয়ে লেখা ছিল দেখবি মিনিমাম তড়িৎ ঋণাত্মকতা ডিফারেন্স 2 এর কাছাকাছি হলে আমরা বলতে পারবো যে ট্রু আয়নিক বন্ড করছে। এই হচ্ছে ব্যাপার। বেশ, এবারে এই কথাগুলোই বললো, তাহলে মোটামুটি সবকিছু ইন্ডিকেট করছে এদের সমযোজী যৌগ তৈরি করার প্রবণতাটাই হাই হওয়া উচিত, এবং যেটা বোরন সর্বদাই সমযোজী ধর্ম প্রদর্শন করে। অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম এবং ইন্ডিয়ামের কিছু যৌগ অনাদ্র অবস্থায় এরা সমযোজী। অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম এবং থ্যালিয়ামের মৌলগুলি দ্রবণে ধাতব আয়ন গঠন করে। সমযোজী থেকে আয়নীয় ধর্মের এই পরিবর্তন ঘটার কারণ জলীয় দ্রবণে আয়নগুলির হাইড্রেটেড অবস্থায় থাকে এবং হাইড্রেশন শক্তি যেটা তাপমোচী গ্রহণ করে, আয়ন যেটা তাপগ্রাহী শক্তি অপেক্ষা বেশি, এবং থ্যালিয়ামের যৌগগুলি আয়নীয়ই হয়। এই হচ্ছে ব্যাপার। তাহলে দ্রবণে গেলে কি হচ্ছে, সমযোজী থেকে আয়নীয় ধর্মে পরিবর্তন হয় এই যৌগগুলো যদি দ্রবণে যায়। তাই অ্যালুমিনিয়াম দ্রবণে গেলে কিন্তু +3 স্টেটে যেতে পারে, কারণ সেক্ষেত্রে ওর যে কারণ দ্রবণে আয়নগুলো যে হাইড্রেটেড অবস্থা, হাইড্রেশন এনথালপিটা, যে হাইড্রেশন শক্তি তাপমোচী, সেটা আয়নন এনথালপি, আয়নাইজড হওয়ার যে এনথালপি সেটার অপেক্ষা বেশি হয়। এই হচ্ছে ব্যাপার। সেজন্য এবং থ্যালিয়ামের গুলো আয়নিকই হয়, কারণ থ্যালিয়ামের ক্ষেত্রে ওই চার্জ বাই রেডিয়াস রেশিওটা তুই যদি দেখিস তাহলে রেডিয়াসটা বড়। এবার অক্সিজেনের সাথে তুই যদি রিয়াকশন করিস, অক্সিজেনের সাথে রিয়াকশন করে মোটামুটি M2O3 এরকম টাইপের যৌগ তৈরি করবে। M2O3 এরকম টাইপের যৌগ হবে, সবগুলো তুই এখানে বসাতে পারবি উচ্চ উষ্ণতায়। এবার গ্রুপের মৌলগুলি সক্রিয়তা গ্রুপের ওপর থেকে নিচে ক্রমশ বৃদ্ধি পায়। বোরন কেলাসাকার অবস্থায় নিষ্ক্রিয়, মানে ক্রিস্টাল টাইপের নিলে নিষ্ক্রিয়। অ্যালুমিনিয়াম শুষ্ক, এখান থেকে পড়বে অ্যালুমিনিয়াম, এটা পড়বে। হ্যাঁ, সেই অ্যালুমিনিয়ামের বাসনে কেন সাদা লেয়ার পরে ক্ষয় কমে, এইসব জিনিসপত্র দেখবি বা কিছু প্রশ্ন আসতে পারে। তাই অ্যালুমিনিয়ামের যে ঘটনাটা ঘটে, অ্যালুমিনিয়াম শুষ্ক বাতাসের সঙ্গে বিক্রিয়া করে না, ঠিক আছে? বাতাসে যদি ড্রাই হয় সেই ড্রাই এয়ারের সাথে রিয়াকশন করে না, কিন্তু বাতাস যদি আর্দ্র হয়, মানে হিউমিডিটি আছে এয়ারে, হিউমিডিটি বলে, তাহলে এয়ারে হিউমিডিটি রয়েছে, জলীয় বাষ্প রয়েছে, সেই আর্দ্র বায়ুর সঙ্গে বিক্রিয়ায় মলিন হয়ে যায়। মলিন ইন দ্য সেন্স তার যে চকচকে ভাবটা চলে যায়, ফ্যাকাসে টাইপের হয়ে যায়, কারণ এক্ষেত্রে ধাতুর উপরে একটি অতি পাতলা অক্সাইডের আস্তরণ গঠিত হয় এবং এর ফলে ধাতুটি আর আক্রান্ত হয় না। তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সুবিধাটা কি, প্রথমে আর্দ্র বাতাসের সাথে রিয়াকশন করে ওর উপরে অক্সাইডের একটা পাতলা লেয়ার তৈরি হয়। ওই অক্সাইডের পাতলা লেয়ারটার জন্য ফার্দার মেন মেটালটা কি হলো, বাতাসের থেকে সেপারেট হয়ে গেল অক্সাইডের লেয়ারটার জন্য, ফার্দার সেজন্য আর রিয়াকশন করতে পারছে না। প্রকৃতপক্ষে এই আস্তরণ ধাতুটিকে জলীয় বাষ্পের প্রকোপ থেকে রক্ষা করে। এত দূর এটা পড়তে হবে। এটা অ্যালুমিনিয়ামের পাত্র সম্বন্ধীয় একটা কোশ্চেন করে, সেটার উত্তর এটাই। ওই জল এবং বাতাসে যে জলীয় বাষ্প আছে তার সাথে রিয়াকশন করে উপরে একটা পাতলা অক্সাইডের লেয়ার তৈরি হয়। এই পাতলা অক্সাইডের লেয়ারটা কোনটা, এই যে পাতলা অক্সাইডের লেয়ার, এই রিয়াকশনটা লিখে দিলি, পাতলা অক্সাইডের লেয়ার তৈরি হয় যেটা মেটালটাকে বাতাসের সংস্পর্শে আসতে দেয় না, যার ফলে মেটালটার ক্ষয়টা আটকে যায়। এটা হচ্ছে সেই রিয়াকশন। আচ্ছা, তাহলে এটা অ্যালুমিনিয়ামের, এটা পড়তে হবে, এটা এখানে ইম্পর্টেন্ট ছিল। এবার নাইট্রাইডের ক্ষেত্রে আমাদের কিছু ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, ঠিক আছে? তো নাইট্রাইডের প্রথমটা আমরা একটু দেখে নিই, তাহলে কি নাইট্রাইড তৈরি হয়। উচ্চ উষ্ণতায় ডাইনাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় বোরন এবং অ্যালুমিনিয়াম নাইট্রাইড যৌগ গঠন করে। বোরন নাইট্রাইড, অ্যালুমিনিয়াম নাইট্রাইড তৈরি করে। নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় নাইট্রাইড যৌগ গঠন করে, বাকিরা গঠন করে না। এবার এই যে পয়েন্টটা, এখানটা আবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? তাহলে বোরন নাইট্রাইড, একটা বোরনের যে নাইট্রাইড, এই যে BN, বোরন নাইট্রাইড একটা সাদা পিচ্ছিল কঠিন পদার্থ। এরকম পিচ্ছিল কঠিন পদার্থ আর কি আছে, গ্রাফাইট, যেটা পরের গ্রুপে আমরা পড়বো, গ্রুপ 14, তাই জন্য এটাকে গ্রাফাইটের সাথে তুলনা করা হবে। এবং গ্রাফাইটটা আমরা ছোট থেকে জানি ওটা পিচ্ছিলকারক দ্রব্য, মানে
লুব্রিক্যান্ট হিসেবে ইউজ হয়, সলিড লুব্রিক্যান্ট হিসেবে কিন্তু আমরা গ্রাফাইটকে ইউজ করি। কেন করি সেই জিনিসগুলোই দেখি। তাহলে সাদা পিচ্ছিল কঠিন পদার্থ, গঠনটা কিরকম টাইপের ভালো করে পড়তে হবে এটা, ঠিক আছে? টিকা লিখতে দিতে পারে 2 নম্বর 3 নম্বরে, কিন্তু তোকে টিকা লিখতে দিতে পারে বা এখান থেকে ছোট ছোট কোশ্চেনও জানতে চাইতে পারে। তাই যা লেখা আছে সমস্ত কিছু এখানে পড়তে হবে। এবার এটি বোরন এবং একটি বোরন এবং একটি নাইট্রোজেন পরমাণুর যোজ্যক ইলেকট্রন সংখ্যা কত? দুটো কার্বন পরমাণুর সমান। ভালো করে দেখ, দুটো কার্বন পরমাণুর, একটা কার্বনে কটা যোজক ইলেকট্রন? 4টে। আর একটা কার্বনে কটা যোজক ইলেকট্রন? 4টে। টোটাল কটা হলো? 8টা। বোরনের যোজক ইলেকট্রন কটা? এবার একটা বোরনের একটা নাইট্রোজেন মিলে সেম যোজক সংখ্যক যোজক ইলেকট্রন হচ্ছে। বোরনের কটা? 3টে। নাইট্রোজেন কটা? 5টা। তাহলে 8টা। তাহলে দুটো কার্বনে যতগুলো যোজক ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন, একটা বোরন এবং একটা নাইট্রোজেনে ততগুলোই যোজক ইলেকট্রন। প্রথম কথাটা সেটা। তাহলে কিভাবে কার্বনের যে লিঙ্কেজ থাকবে গ্রাফাইটে, কার্বন কার্বন যে লিঙ্কেজ, সেটা কিভাবে বোরন নাইট্রোজেন লিঙ্কেজের সাথে সমান হতে পারে সেটাই আমরা আলোচনা করব। তাহলে কি বললাম? গ্রাফাইটে যে কার্বনের সাথে কার্বনের বন্ড, তাহলে টোটাল কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন ওখানে প্লে করছে? 4 4 8টা। সেরকমই একটা বোরন একটা নাইট্রোজেন মিলে ভ্যালেন্স ইলেকট্রন কটা? 5 আর 3 8টা। সো কিভাবে বোরন নাইট্রোজেন বন্ডটা আমরা ইকুইভ্যালেন্টের মতো কাজ করবে সেটা দেখছি। সুতরাং এর গঠনাকৃতি গ্রাফাইটের মতো, কার্বন কার্বন লিঙ্কেজ, বোরন নাইট্রোজেন লিঙ্কেজ গ্রাফাইটের মতো। এতে ষড়ভুজাকৃতির বলয়ের স্তর বর্তমান, গ্রাফাইটেও ওরকম ষড়ভুজাকৃতি কার্বন কার্বন লিঙ্কেজের স্তর। এই যে এখানে বোরন নাইট্রোজেন মিলে তুই এরকম একটা স্ট্রাকচার দেখছিস, গ্রাফাইটের ক্ষেত্রেও কিন্তু এরকম শুধু কার্বন 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 এরকম একটা হেক্সাগোনাল প্যাটার্নের লিঙ্কেজ দেখতে পাবি, ঠিক আছে? তাহলে সেম টাইপের হেক্সাগোনাল ষড়ভুজাকৃতি বলয়ের স্তর দেখা যায়, যেখানে বোরন এবং নাইট্রোজেন পরমাণু ক্রমান্বয়ে অবস্থান করে। ক্রমান্বয়ে বলে অল্টারনেটিভলি, একটার পর একটা। ওখানে সবগুলোই কার্বন, তাহলে কার্বনের পর কার্বন তো নতুন করে বলার কিছু মানে নেই। তাহলে কার্বনের পর কার্বন বলার মানে নেই, তাহলে কার্বন কার্বন আছে, এখানে বোরন নাইট্রোজেন বোরন নাইট্রোজেন বোরন নাইট্রোজেন এরকম অল্টারনেটিভলি প্লেস থাকে, ঠিক আছে? এবার তারপরে চল, অল্টারনেটিভলি তো প্লেসড হলো। প্লেসড হওয়ার পরে কি ঘটছে? প্রতিটি বোরন নাইট্রোজেন বন্ধন দুটি B3N3 ষড়ভুজের সাধারণ বাহু হিসাবে বিবেচিত হয়, ঠিক আছে? B3N3, এই যে B3 এবং N3, এই হচ্ছে ষড়ভুজ। তাহলে B3N3 এর সাধারণ বাহু হিসেবে, তাহলে যে BN লিঙ্কেজটা, এই যে একটা BN লিঙ্কেজ, দুটো BN লিঙ্কেজ, 3টে BN লিঙ্কেজ, 4টে, 5টা এবং 6টা, তাহলে প্রতিটা BN বন্ধন, BN সিঙ্গেল বন্ডটা একটা B3N3 ষড়ভুজের সাধারণ বাহু হিসেবে বিবেচিত হচ্ছে। তাহলে 6টা BN লিঙ্কেজ রয়েছে। B3N3 কেন? কারণ 3টে বোরন 3টে নাইট্রোজেন, সাধারণ বাহু হিসেবে বিবেচিত হয়, ঠিক? গ্রাফাইটের মতো এই স্তরগুলি একটির উপর একটি সজ্জিত থাকে। তাহলে এই যে বইয়ের এই স্তরটা দেখছিস, তাহলে বইয়ের পাতার মতো থাকে। তাহলে ধর এটা একটা হেক্সাগোনাল লিঙ্কেজ, এরকম একটা সিটের মতো তৈরি করেছে। এর নিচে আবার একটা হেক্সাগোনাল লিঙ্কেজ, এর নিচে আবার একটা হেক্সাগোনাল লিঙ্কেজ। তাহলে বইয়ের পাতাগুলো যদি ওরকম একটা হেক্সাগোনাল লিঙ্কেজের স্তর হয়, তাহলে বইয়ের পাতার উপর যেমন আরেকটা পাতা একটার পর একটা পাতা যেমন চেপে আছে, সেরকমই এই যে স্ট্রাকচারটা দেখছিস হেক্সাগোনাল প্যাটার্ন, এই হেক্সাগোনাল প্যাটার্নটার উপরে এরকম একটা প্যাটার্ন চেপে আছে, তার উপরে আবার একটা প্যাটার্ন, এরকম একটা হেক্সাগোনাল সিট, তারপর আবার একটা হেক্সাগোনাল সিট, তারপর আবার একটা হেক্সাগোনাল, এরকম স্ট্যাক আপ হতে যায়। গ্রাফাইটের ক্ষেত্রেও সেম, গ্রাফাইটটা পরের চ্যাপ্টারে পড়বো, ওখানেও এরকম কার্বনের যে হেক্সাগোনাল প্যাটার্ন একটা সিটের মতো, এরকম হাতের তালুর মতো, ধর এটা একটা হেক্সাগোনাল সিট, এর উপরে একটা চাপলো, তার উপরে একটা চাপলো, তার উপরে একটা চাপলো, এরকম করে চাপতে যায়। এবং যেটা দেখা যায়, একটা সিটের সাথে তার উপরের সিটটাকে যদি আলোচনা করি, এই সিটের বোরনের উপরে ঠিক এই সিটের একটা নাইট্রোজেন থাকবে, এই ঘটনাটা দেখতে পাওয়া যাবে। উপর সজ্জিত থাকে। গ্রাফাইটের গঠনাকৃতির মিল থাকার জন্য একে আমরা অজৈব গ্রাফাইট বা ইনঅর্গানিক গ্রাফাইট বলে। তাহলে প্রশ্ন, ইনঅর্গানিক গ্রাফাইট কি, তার গঠনাকৃতি সম্বন্ধে ধারণা দাও, এরকম প্রশ্ন আসতে পারে। যদি সাইডে এই ছবিটা ড্র করে দিতে পারিস তাহলে তো খুবই ভালো, ঠিক আছে? হচ্ছে ব্যাপার, দেখে নিবি ছবিটা কিভাবে ড্র হয়েছে। একটা বোরন, ভালো করে দেখ, বোরনটা নেগেটিভলি চার্জ, এটা মুছে দিই, বোরনটা নেগেটিভলি চার্জড এবং নাইট্রোজেনটা পজিটিভলি চার্জ। ঘটনাটা কি ঘটছে? বোরন আর নাইট্রোজেন বন্ড করে, নাইট্রোজেন টু বোরনের দিকে ইলেকট্রন ডেনসিটি একটা পুশ করে পাই বন্ডটা তৈরি করছে, সেকেন্ড বন্ডটা আর কি। আচ্ছা, কিভাবে হয়? বোরনের একটা ভ্যাকেন্ট পি অরবিটাল আর নাইট্রোজেনের একটা ফিল্ড পি অরবিটাল পাই বন্ডটা করে ফেলে। যাই হোক, ওইটা তোকে জানতে চাইবে না। ছবিটা যদি ড্র করতে পারিস দেখবি ডবল বন্ড সিঙ্গেল বন্ড, 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 এরকম অল্টারনেটিভলি সিঙ্গেল বন্ড ডবল বন্ড আছে। বোরনের মাথায় নেগেটিভলি চার্জ, নাইট্রোজেনের মাথায় পজিটিভলি চার্জ হুস রাখবি। তাহলে একটার পর একটা এরকম সিট লাইক স্ট্রাকচার জমা হয়, যেটা গ্রাফাইটের মতো দেখতে, এই জন্য এটাকে আমরা ইনঅর্গানিক গ্রাফাইট বলবো। গ্রাফাইটের কেলাসের প্রতিটি কার্বনের ন্যায় বোরন নাইট্রাইডের প্রতিটি বোরন এবং নাইট্রোজেন পরমাণু sp2 হাইব্রিডাইজড হয়। এখানে প্রত্যেকে sp2 হাইব্রিডাইজড হবে, কারণ আমরা জানি sp2 হাইব্রিডাইজ যদি না হয় তাহলে পাই বন্ড করার ক্ষমতা নেই, কারণ sp3 হাইব্রিডাইজড হলে সবগুলো হাইব্রিডাইজেশনে টেক পার্ট করে গেছে, সব পি অরবিটাল। একটা এস এবং 3টে পি সবগুলো হাইব্রিডাইজেশনে ইউজড আপ হয়ে গেছে। হাইব্রিডাইজেশন পার্ট 1 পার্ট 2 দেখবি, ওখানে বলেছি।
এবার যদি sp2 হাইব্রিডাইজড হয় তাহলে তিনটে p এর মধ্যে একটা p কে সে হাইব্রিডাইজেশনে নেবে না, যে পিটাকে হাইব্রিডাইজেশন নেবে না সেটা পারপেন্ডিকুলারলি থাকবে এবং ওই p অরবিটালটার ক্ষমতা থাকবে কারোর সাথে একটা পাই বন্ড করার, তাহলে ফ্রি মানে আনহাইব্রিডাইজড বা পিওর p অরবিটাল না থাকলে কিন্তু হবে না, সে কারণে এখানে এটা কিন্তু sp2 হাইব্রিডাইজড। গ্রাফাইটের কেসে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যটা 142 পিকোমিটারের কাছাকাছি থাকে, বোরন নাইট্রাইডে ওই বন্ধন দৈর্ঘ্যটা মোটামুটি 145 পিকোমিটারের কাছাকাছি থাকে। সো সেক্ষেত্রেও কিন্তু গ্রাফাইটের সাথে এটা তুলনামূলক দেখতে পাওয়া যায়। এবার দেখ এখানে ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড সিঙ্গেল বন্ড অল্টারনেটিভ ডবল বন্ড সিঙ্গেল বন্ড থাকলে কি হয়, ওখানে কনজুগেশন হয়। কনজুগেশন মানে কি, রেজোনেন্স। রেজোনেন্স মানে পাই বন্ডের যে পাই ইলেকট্রন ডেনসিটি রয়েছে তার ডিলোকালাইজেশন, পাই বন্ডের ইলেকট্রন ডেনসিটি এক জায়গায় লোকালাইজড নয়, এখানেও সেটা বন্ধনগুলি এক, হ্যাঁ যেটা বলেছিলাম রেজোনেন্স হলে কি হয়, সিঙ্গেল বন্ডে ডবল বন্ড ক্যারেক্টার আছে, ডবল বন্ডে সিঙ্গেল বন্ড ক্যারেক্টার আছে, যেমন BF3 এর ক্ষেত্রে বা CO3 2- এর ক্ষেত্রে আমরা 1.33 বন্ড অর্ডার বার করেছিলাম, তাহলে বন্ড অর্ডারটা না 1 না 2 মানে না সিঙ্গেল বন্ড না ডবল বন্ড, তাদের মাঝামাঝি একটা সিচুয়েশন। এখানেও সেটাই, এখানে দেখা যায় যে বন্ধনগুলি এক বন্ধন দৈর্ঘ্য অপেক্ষা ছোট এবং দ্বিবন্ধন দৈর্ঘ্য অপেক্ষা বড়, এই হচ্ছে ব্যাপার। তাহলে বন্ধন দৈর্ঘ্য ছোট, এক বন্ধনের যে লেন্থ হয় তার থেকে ছোট, আর দ্বিবন্ধনে যতটা ছোট হয় তার থেকে বড়, মানে সিঙ্গেল বন্ড আর ডবল বন্ডের মাঝামাঝি। এর থেকে দুটি কেলাসেই পাই বন্ডের উপস্থিতি প্রমাণিত হয়, পাই বন্ড আছে এবং এই পাই ইলেকট্রনগুলি সঞ্চারণশীল। সঞ্চারণশীল মানে ডিলোকালাইজড, দ্যাট মিনস ওখানে রেজোনেন্স আছে এবং রেজোনেন্স হতে গেলে অল্টারনেটিভ সিঙ্গেল বন্ড ডবল বন্ড চাই এবং ওখানে আছে কিন্তু। বেশ, তাহলে বোরন নাইট্রাইডের কোনো একটি স্তরের বোরন পরমাণুর ওপরের স্তরে নাইট্রোজেন পরমাণু ঠিক নিচে থাকে, তাহলে বোরনের উপরে নাইট্রোজেন, যে একটা সিটের উপর একটা সিট যখন চাপালাম আছে তখন একটা বোরনের উপর একটা নাইট্রোজেন, তাহলে বোরনটা নেগেটিভলি চার্জ নাইট্রোজেনটা পজিটিভলি চার্জ, বা এইভাবে যদি বলি বোরনটা পজিটিভলি চার্জ নাইট্রোজেনটা নেগেটিভলি চার্জ, এই নেগেটিভ পজিটিভের মধ্যে কি হবে, লেয়ার টু লেয়ার একটা অ্যাট্রাকশন ফোর্স তৈরি হবে, তাই না? এটা একটা হেক্সাগোনাল লেয়ার, এটা একটা হেক্সাগোনাল লেয়ার, বোরনের নিচে নাইট্রোজেন যদি থাকে, বোরনটা নেগেটিভলি চার্জ নাইট্রোজেনটা পজিটিভলি চার্জ, এদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ একটা অ্যাট্রাকশন হবে, তাহলে ওই লেয়ার টু লেয়ার একে অপরের সাথে অ্যাট্রাক্টেড অবস্থায় থাকবে। এই কারণে স্তরগুলির মধ্যে স্থিরতারিতিক আকর্ষণ বল কাজ করে, মনে রাখতে হবে। তাহলে ইনঅর্গানিক যে রাবার কেন বললাম সরি, ইনঅর্গানিক যে গ্রাফাইট, সেখানে কি লেয়ার টু লেয়ার স্থিরতারিতিক আকর্ষণ বল ক্রিয়া করে, মনে রাখতে হবে। গ্রাফাইটে গিয়ে কিন্তু এটা ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন ফোর্স হবে, স্থিরতারিতিক আকর্ষণ বল হবে না। এটাও কিন্তু তোকে কোশ্চেন হিসাবে জানতে চাইতে পারে, গ্রাফাইটে কি ধরনের আকর্ষণ বল কাজ করে, আর গ্রাফাইটে কি ধরনের আকর্ষণ বল কাজ করে, আর ইনঅর্গানিক গ্রাফাইটে লেয়ার টু লেয়ার কি ধরনের আকর্ষণ বল কাজ করে। তবে এই আকর্ষণ বল খুব একটা শক্তিশালী না হওয়ায় একটি স্তরের উপর থেকে অন্য একটা স্তরে চাপ দিলেই সহজে পিচ্ছিল খেয়ে বেরিয়ে যায়। যেমন গ্রাফাইটের ক্ষেত্রে কি হয়, গ্রাফাইটে মানে পেন্সিল দিয়ে আমরা যখন লিখি, পেন্সিলের ভিতরে তো গ্রাফাইটই আছে কালো, যেটা আমরা লিখি পেন্সিল দিয়ে, যখন আমরা লিখছি তখন খাতায় যে কালো দাগটা পড়ছে ওটা কি হচ্ছে, তুই হাতে করে খাতার মধ্যে পেন্সিলটা চিপছিস, তাই না? যত জোরে চিপছিস তত কালো কালি আসছে। তাহলে জোরে তুই যখন ওটাকে চিপিস মানে প্রেসার দিচ্ছিস, চাপ দিচ্ছিস, ফোর্স দিচ্ছিস, ফোর্স দিলে কি হয়, একটা লেয়ারের সাথে একটা লেয়ারের অ্যাট্রাকশন বলটা খুব কম হয়, প্রেসার পড়লে এটা স্লিপ খেয়ে বেরিয়ে যায়। আকর্ষণ বলটা কম থাকে বলে একটু প্রেসার পেলে এটা বেরিয়ে চলে যায়। তো সেরকমই বোরন আর নাইট্রোজেনের যে গ্রাফাইটের ক্ষেত্রে তাই হয়, কার্বন টু কার্বনের যে হেক্সাগোনাল প্যাটার্নের লেয়ার, আকর্ষণ বলটা কম বলে স্লিপ খেয়ে বেরিয়ে যায়। এক্ষেত্রে বোরন আর নাইট্রোজেনের যে সিট লাইক স্ট্রাকচার রয়েছে, আকর্ষণ বলটা কম হয় বলে স্লিপ খেয়ে একটা উপর থেকে বেরিয়ে চলে যায়। তাই বোরন নাইট্রাইডের পিচ্ছিল প্রকৃতিরই হয়। বোরন নাইট্রাইডকে তুই রং, প্রসাধনী দ্রব্য, বিভিন্ন লুব্রিক্যান্ট হিসেবে ব্যবহার করা যায়। এই ব্যাপারগুলো বলেছে। বোরন নাইট্রাইডকে এত ডিগ্রি উত্তপ্ত করলে ষড়ভুজাকৃতি আকৃতি গঠন পরিবর্তিত হয়ে ঘনকাকার গঠন হয়, যা হীরকের কেলাসের সঙ্গে তুলনীয় করতে হয়, মানে কম্পারেটিভ হতে পারে। এরূপ কেলাস গঠন বিশিষ্ট বোরন নাইট্রাইড অত্যন্ত কঠিন পদার্থ, এটাকে বোরাজোন নামে পরিচিত। তাই তোকে জানতে চাইতে পারে হোয়াট ইজ বোরাজোন, এরকম কোশ্চেনও দেখতে পাবি। তাহলে বোরাজোন বলে দিলি, বোরন নাইট্রাইডকে এত ডিগ্রি টেম্পারেচার, এই যে বোরন নাইট্রাইডকে এত ডিগ্রি টেম্পারেচার হিট আপ করলে এই করলে যা যা লিখেছে এগুলো লিখে দিতে হবে। তাহলে টোটালটাই কিন্তু তোকে এক প্রকার মুখস্থ রাখতে হবে, টোটাল এই প্যারাগ্রাফটা প্রচুর 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, মার্ক করে দিয়েছি ইম্পর্টেন্ট বলে, এখান থেকে কোশ্চেন দেখতে পাবি। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট জায়গা ছিল বোরন নাইট্রাইড, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট জায়গা আমরা পার করলাম। নেক্সট এগোই, নেক্সট আবার একটু তাড়াতাড়ি এগোবে, অত কিছু ঝামেলা নাই। অক্সাইড আর হাইড্রোক্সাইডের যদি অ্যাসিড ক্ষারক ধর্ম আমরা যদি বলি তাহলে কি দেখতে পাবো, এরা মোটামুটি M2O3 তৈরি করে, এই টাইপেরই তৈরি করে দেখলাম। জলের সাথে করলে MOH হোল থ্রাইস তৈরি করবে। ঠিক আছে, MOH হোল থ্রাইস মানে তুই যদি বোরনের কথা বলি, বোরনের B2O3 আসবে এবং তার যে হাইড্রোক্সাইড আসবে, অক্সাইডটা হচ্ছে B2O3, তার হাইড্রোক্সাইড হচ্ছে BOH হোল থ্রাইস। এগুলো মৃদু আম্লিক। মৃদু আম্লিক কি হবে, কারণ বোরনের তড়িৎ ঋণাত্মকতাটা বেশি, তার মানে নন মেটালের মতো ক্যারেক্টার দিচ্ছে। যারা নন মেটাল যখন থাকে, মানে অধাতব যদি থাকে, তাদের যে অক্সাইডসগুলো হয় তারা অ্যাসিডিক নেচারেরই হয় এবং এরা অ্যাসিডিক নেচারেরই দেখাচ্ছে, কারণ এরা ক্ষারে দ্রবীভূত হয়ে ধাতব বোরড তৈরি হয়, NaOH এর সাথে রিঅ্যাকশন করে NaBO2 তৈরি করছে। বেশ,
এবার গ্রুপের ওপর থেকে নিচে কি হয়, এদের অম্ল ধর্ম হ্রাস পায় এবং ক্ষারকীয় ধর্ম বৃদ্ধি পাবে। এই কারণে গ্রুপের ওপর থেকে নিচে আয়নন এনথালপি হ্রাস পাচ্ছে না, আয়নাইজেশন এনথালপি হ্রাস পেলে এই যে বন্ধনটা ক্রমশ দুর্বল হয়ে যায়। বন্ধন মানে মেটালের সাথে যে OH, 3টে OH আছে, তাহলে মেটালের সাথে 3টে যে মেটাল অক্সিজেন 3টে লিঙ্কেজ আছে, ওই কোভ্যালেন্ট বন্ডটা ভাঙতে শুরু করে, ঠিক আছে। কারণ আয়নাইজেশন এনথালপি হ্রাস পাচ্ছে, আয়নাইজেশন এনথালপি হ্রাস পাচ্ছে মানে কি, সহজে ইলেকট্রন ছাড়বে। সহজে ইলেকট্রন ছাড়লে এই মেটালটা আয়োনাইজ হয়ে থাকতে চাইছে, কোভ্যালেন্ট বন্ডের আকারে থাকতে চাইছে না, দুর্বল হয়ে পড়ে। এই কারণে হয়। যেখান থেকে দেখা যাবে অক্সাইড হাইড্রাইডগুলো উভধর্মী হয়, অ্যালুমিনিয়াম আর গ্যালিয়ামের অক্সাইডগুলো উভধর্মী হয়, আর ইন্ডিয়াম আর থ্যালিয়ামের অক্সাইডগুলো আর হাইড্রোক্সাইডগুলো ক্ষারকীয় ধর্মী হয়। নিচে এক্সাম্পল আছে, বাস। এগুলো থেকে অত কিছু জানতে চাইবে না। এবার এই যে হ্যাঁ, অ্যালুমিনিয়ামটা একটু ভালো করে পড়ে নিস, কারণ অ্যালুমিনিয়ামটা তো ডায়াগোনাল রিলেশনশিপ মেনটেন করে বেরিলিয়ামের সাথে। তাহলে আগের দিন বেরিলিয়াম যে উভধর্মী অক্সাইড হিসাবে কাজ করে সেটা যেমন পড়লাম, আজকে অ্যালুমিনিয়ামটা দেখি উভধর্মী হওয়ায় অ্যালুমিনা মানে হচ্ছে Al2O3 কে আমরা অ্যালুমিনা বলি, ঠিক আছে। এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে, ভালো করে পড়তে হবে। তাহলে অ্যালুমিনিয়াম NaOH এর সাথে রিঅ্যাকশন করছে, বেসের সাথে রিঅ্যাকশন করছে, অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করছে, কি প্রোডাক্ট দিচ্ছে দেখতে হবে। লিখতে দিতে পারে যে অ্যালুমিনিয়ামের যে উভধর্মী অক্সাইড হিসেবে কাজ করছে, তুমি সেটা দেখাও এক্সাম্পল হিসেবে। আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের জন্য যদি বলে অ্যাসিড বেসের সাথে রিঅ্যাকশন করছে, অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করছে, তৈরি করতে পারে, মনে থাকে জানো। বেশ, কোরান্ডাম কাকে বলে? এখানে কেলাসাকার Al2O3 অনেকগুলি রূপে অবস্থান করে, যার একটিকে বলা হয় কোরান্ডাম। তাহলে Al2O3 এর একটা স্পেশাল টাইপের কেলাসকে বা ক্রিস্টাল স্ট্রাকচারকে আমি বলছি কোরান্ডাম। এটা অত্যন্ত শক্ত, ক্ষারকীয়, ঘর্ষক পদার্থ, অ্যাব্রেসিভ হিসাবে ব্যবহৃত হয়। আয়নীয়তাকার অ্যালুমিনাকে প্রায় 2000 কেলভিন তাপমাত্রায় উত্তপ্ত করে এটি পাওয়া যায়, ঠিক আছে। তাহলে কোরান্ডাম কি জানতে চাইতে পারে 1 নম্বরের কোশ্চেন হিসাবে। বেশ, এবার আমরা চলে যাবো এদের হাইড্রোজেনের সঙ্গে কি বিক্রিয়া। হাইড্রোজেনের সাথে বিক্রিয়া কি করবে? MH3 তৈরি করবে, কারণ ওদের ভ্যালেন্স ইলেকট্রন 3টে, তাহলে MH3 তৈরি করলো। এবার MH3 তৈরি করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু প্রবলেম ফেস করতে হয়। প্রবলেম কি, আমরা ডাইরেক্ট হাইড্রোজেনের সাথে রিয়াকশন করে তুই হিট আপ করে দিবি আর বোরন প্লাস হাইড্রোজেন লিখে দিলি, হিট দিয়ে দিলি, BH3 তৈরি হয়ে গেলো, এরকম সিম্পলি তৈরি হয় না, মানে সরাসরি হাইড্রোজেনের সাথে যুক্ত হয় না। বোরনের হাইড্রাইডগুলোকে, হ্যাঁ তাহলে কি, বোরনের হাইড্রাইডগুলোকে আমরা একত্রিতভাবে বোরেন বলবো, ঠিক আছে। এই বিভিন্ন টাইপের যে বোরেন তৈরি হয়, সেই বোরেনগুলোর মধ্যে আমাদের ইম্পর্টেন্ট বোরেন হচ্ছে ডাইবোরেন, ঠিক আছে। BH3 যে কম্পাউন্ডটা তৈরি হয় তারা ডাইমারাইজ হয়, এবং ডাইবোরেন ইম্পর্টেন্ট, পড়তে হবে ডাইবোরেনকে নিয়ে। এই ডাইবোরেনকে কিভাবে তৈরি করতে হবে, এখানে একটা কথা লিখেছে দেখ, এটা ইলেকট্রন ঘাটতি সম্পন্ন যৌগ, এটা মনে রাখতে হবে। বোরেন অলওয়েজ ইলেকট্রন ঘাটতি, কারণ আমরা জানি BF3 পড়েছিলাম, BF3-তে 6টা ইলেকট্রন টোটাল, ভ্যালেন্স ইলেকট্রন 8টা করতে পারেনি বোরন, ইলেকট্রন ঘাটতি আছে, সেরকম BH3-তেও তাই ইলেকট্রনের ঘাটতি আছে। কি করে তৈরি করা হয় B2H6, একটু প্রিপারেশনটা দেখে নিস। BF3-র সাথে LiH কে রিঅ্যাকশন করে B2H6 তৈরি করা হয় এবং আর LiF তৈরি হয়। BH3 BF3 এর ন্যায় স্থিতিশীল যৌগ নয়, এখান থেকে আবার ইম্পর্টেন্ট কোশ্চেন চালু হবে। BH3 আর BF3 হ্যালাইডস এর সাথে যদি হাইড্রাইডস এর তুলনা করি বোরনের, তফাৎটা কেন? BH3 কেন BF3 এর মতো স্থিতিশীল যৌগ নয়? কারণ হাইড্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোন না থাকায় রেজোনেন্সের মাধ্যমে, দেখো এটাকেই ভালো করে আমি ডিটেইল আলোচনা করব, চিন্তা নেই, বইয়ে মার্ক করে নি। তাহলে হাইড্রোজেনের কোনো নিঃসঙ্গ ইলেকট্রন আছে? হাইড্রোজেনে একটা ইলেকট্রন বন্ডিং এ টেক পার্ট করে, বাস গল্প শেষ। ও হিলিয়ামের নোবেল গ্যাস হিলিয়ামের মতো কনফিগারেশনটা পায়, কিন্তু তার মানে হাইড্রোজেনের কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোন নেই বন্ড করার পর, না থাকায় রেজোনেন্সের মাধ্যমে বোরন তার ইলেকট্রন ঘাটতি মেটাতে পারে না। এ কারণে দুটি BH3 অণু হাইড্রোজেন সেতু বন্ধন, হাইড্রোজেন ব্রিজ বন্ডের মাধ্যমে ডাইমার তথা ডাইবোরেন গঠন করে, ঠিক আছে। ইলেকট্রন ঘাটতি কিছুটা হলেও কমে। আগের দিন ওই যে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড বললাম, আমরা বোরন মানে গ্রুপ 13 যখন পড়বো B2H6 এ আলোচনা করব, এবং ওইটাই আমরা আজকে ওই B2H6 মলিকিউলটাকে দিয়ে আলোচনা করব, চিন্তা নেই। এই যে হাইড্রোজেন ব্রিজ বন্ডিং এর ব্যাপারটা কি হচ্ছে, হাইড্রোজেনের লোন পেয়ার থাকে না বলে ওই যে বললাম রেজোনেন্সে টেক পার্ট করাতে পারছে না, ইলেকট্রন ঘাটতি কিছুটা হলেও কমাতে পারছে না। BF3 এর সাথে যদি আমরা তুলনা করি, তাহলে BF3-তে ফ্লুরিনে যে লোন পেয়ার আছে সেটা বোরনের দিকে ব্যাক বন্ডিং করায়, পাই বন্ড তৈরি করে, মানে ব্যাক পাই বন্ডিং তৈরি করছে, বা পাই ব্যাক বন্ডিং তৈরি করছে, ব্যাক পাই বন্ডিং বলে না, পাই ব্যাক বন্ডিং তৈরি করছে, যেটা BH3-তে বোরনের এরকম হাইড্রোজেন এরকম এই নিঃসঙ্গ ইলেকট্রন যখন না থাকে সেই জিনিসটা করতে পারছে না। বিষয়গুলো কি অরবিটাল ড্র করে আমি ডিটেলে বলবো, একটু ধৈর্য ধর, কারণ পরের পাতাতেই আছে, একটু ধৈর্য ধর। এই যে পরের পাতা চেঞ্জ করতে করতে এই জিনিসগুলো আসবে, এটা আস্তে আস্তে বিষয়গুলো আলোচনা করছি, এটাই এই চ্যাপ্টারের মেন। এই জায়গাটা আলোচনা হলেই আমাদের চ্যাপ্টার শেষ হবে, ওই জায়গাটা মেন, ওখান থেকে খুব কোশ্চেন আসবে। কিন্তু যেহেতু হাইড্রোজেন এরকম করে লোন পেয়ার নেই, রেজোনেন্স করতে পারছে না BF3 এর মতো, তাই দুটো BH3 ইউনিট একে অপরের সাথে ডাইমারাইজেশন করে, এবং ওখানে একটা 3 সেন্টার 2 ইলেকট্রন হাইড্রোজেন ব্রিজ বন্ডিং বা ব্যানানা বন্ড তৈরি হয়, ওটাও আমাদের পড়তে হবে, চিন্তা নাই। এই যে B2H6, এটা ব্যাক বন্ডিং কথা হলো, যে B2H6 অ্যালুমিনিয়াম হলো
তারপরে আমরা বোরনের কিছু ইম্পর্টেন্ট কম্পাউন্ড আমরা পড়বো। বোরন ঢুকছে, বোরনের কিছু ইম্পর্টেন্ট কম্পাউন্ডের মধ্যে কোথায় 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 ডাইবোরেন, সোহাগা ডাইবোরেন আসছে, তারা বোরিক অ্যাসিড, এই যে ডাইবোরেন, বোরনের ডাইবোরেন বিভিন্ন হয়, ডাইবোরেনের এই যে বন্ড করতে পারে, এই যে স্ট্রাকচারগুলো ড্র করেছে অনেকটা পরে আছে, এই যে 3 সেন্টার 2 ইলেকট্রন, এই যে বন্ডগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করবো একটু দ্বারা। অনেক কিছু জিনিস এখানে শেখার আছে, অনেক ধরনের এখানে প্রপার্টি দেখায়, মাঝখানে মাঝখানে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, অত সহজ এখানে স্কিপ করে দেওয়াটা যাবে না, জিনিসগুলো আমাদের শিখতে শিখতে যেতে হবে। তাহলে আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করলাম, দাঁড়া এই পেজে তো আসবো, এই পেজে আমরা ছিলাম, বাকি যা আছে এগুলো একটু পড়ে ফেলি। আরে হ্যাঁ, তাহলে অ্যালুমিনিয়াম AlH3 গঠন করে, ঠিক। এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বলে একটা জিনিস প্রিপারেশন পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট রিডিউসিং এজেন্ট, AlH3 গঠন করে, ঠিক। যেমন বোরনের হাইড্রাইডগুলোকে বোরেন বলছি, অ্যালুমিনিয়ামের হাইড্রাইডগুলোকে অ্যালেন বলে, সেগুলোকে অ্যালেন বলা হচ্ছে নামে পরিচিত, এবং পলিমারীয় কঠিন যার সংকেত AlH3OX, এবং এতে অ্যালুমিনিয়াম হাইড্রোজেন অ্যালুমিনিয়াম সেতু বর্তমান, ঠিক আছে। এছাড়া অ্যালুমিনিয়ামের অপর একটি জটিল হাইড্রাইড হলো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ভালো করে পড়তে হবে, এটা আমরা অর্গানিকে প্রচুর ইউজ করব অর্গানোমেটালিক রিএজেন্ট হিসাবে। অর্গানোমেটালিক রিএজেন্ট বলা ভুল, অর্গানোমেটালিক রিএজেন্ট নয়, আমরা রিডিউসিং এজেন্ট হিসেবে ইউজ করবো। অর্গানোমেটালিক মানে যেখানে কার্বনের সাথে হাইড্রোজেনের লিঙ্কেজ আছে, এখানে সেরকম নয়। এখানে কি হয়, অতিরিক্ত LiH কে LCl3 সাথে রিয়াকশন করে আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বলে এরকম একটা শক্তিশালী বিজারক দ্রব্য প্রস্তুত করতে পারবো। আচ্ছা, আর এরা যেহেতু ইলেকট্রন ঘাটতি থাকে, তাহলে এদের যেহেতু ইলেকট্রন ঘাটতি থাকে এবং ভ্যাকেন্ট অরবিটালও থাকে, এটা নিয়ে আমি হাইব্রিডাইজেশনে আলোচনা করেছি BF3 কে নিয়ে। তো ভ্যাকেন্ট যে অরবিটাল থাকে, সেই ভ্যাকেন্ট অরবিটালে কিন্তু যাদের কাছে এক্সট্রা ইলেকট্রন আছে, সেই এক্সট্রা ইলেকট্রন ডেন্সিটি সহজেই অ্যাকসেপ্ট করতে পারে এবং একটা ডেটিভ বন্ড তৈরি করতে পারে, যেগুলোকে আমরা অ্যাডাক্ট বলি, জুতো যৌগ বলি। দুর্বল লুইস অ্যাসিড হিসাবে কিন্তু এরা কাজ করে, এবং শক্তিশালী যদি লুইস ক্ষার থাকে, লুইস অ্যাসিড মানে যারা ইলেকট্রন ডেন্সিটি অ্যাকসেপ্ট করে, এদের তো ইলেকট্রন ঘাটতি রয়েছে না, BF3 দিয়ে বলেছিলাম, ইলেকট্রন ঘাটতি আছে, ভ্যাকেন্ট অরবিটাল আছে, ওই ভ্যাকেন্ট অরবিটাল ইলেকট্রন ডেন্সিটি অ্যাকসেপ্ট করে। হাইব্রিডাইজেশনের ক্লাস দেখবি তাহলেই বুঝতে পারবি, তাহলে ইলেকট্রন ডেন্সিটিও অ্যাকসেপ্ট করতে পারে ভ্যাকেন্ট অরবিটাল, তাহলে দুর্বল লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারে, যেহেতু ইলেকট্রন ডেন্সিটি অ্যাকসেপ্ট করে। কেন অ্যাকসেপ্ট করে আবার বলছি, যেহেতু ইলেকট্রন ঘাটতি আছে, প্রথমত অক্টেট করতে পারছে না, এবং তার সাথে সাথে ভ্যাকেন্ট অরবিটালও আছে, এই হচ্ছে ব্যাপার। এবার অ্যাসিড ও ক্ষারের সাথে বিক্রিয়াতে কি আছে, অ্যাসিড ও ক্ষারের সঙ্গে বিক্রিয়াতে দেখ, অ্যাসিডের সঙ্গে তুই যদি বিক্রিয়া করিস, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়াতে কি বলেছে, বোরন আজ HCl বা লঘু H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে না, ঠিক আছে। যারা জারক দ্রব্য নয়, অজারক লিখেছে, তাহলে অজারক যারা দ্রব্য তাদের সঙ্গে HCl বা এগুলো H2SO4 এর সাথে রিয়াকশন করে না, তবে অত্যন্ত উচ্চ তাপমাত্রায় জারক অ্যাসিড দ্বারা সংক্রান্ত হয়। জারক অ্যাসিড দ্বারা সংক্রান্ত হয়ে ভালো করে দেখ, বোরন 3HNO3 সাথে রিয়াকশন করেছে উচ্চ তাপমাত্রায় জারক অ্যাসিড, অজারক অ্যাসিড HCl আর লঘু H2SO4 এর রিয়াকশন করে না। এবার তুই যদি জারক অ্যাসিড দিয়ে রিয়াকশন করিস, মানে গাঢ় H2SO4, এখানে লঘু লেখা আছে, হ্যাঁ, গাঢ় H2SO4 বা HNO3 এবং HNO3 2:1 অনুপাতে মিশিয়ে তুই যদি রিয়াকশন করিস, তখন বোরিক অ্যাসিড তৈরি হয়। ভালো করে দেখতে হবে বোরিক অ্যাসিডের প্রিপারেশন, এবং বোরনের ইম্পর্টেন্ট কম্পাউন্ড হিসেবে বোরিক অ্যাসিডের মধ্যে পড়তেই হবে, বা অর্থবোরিক অ্যাসিডও বলতে পারি। ভালো করে দেখ, H3BO3 কিছু বিউটিফুল ফেনোমেনা রয়েছে, কিভাবে ও অ্যাসিড হিসেবে কাজ করে সেটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ওটা অ্যাসিড হিসেবে কাজ করছে কিভাবে সেটাও আমাদের ভালো করে পড়তে হবে, আসবো ওখানে কিভাবে তৈরি করে বিষয়টা। বেশ, নেক্সট জারক একই টাইপের রিয়াকশন, ঘন নাইট্রিক অ্যাসিডে অ্যালুমিনিয়াম এই L2O3 তৈরি করে, ঠিক আছে। এবার বোরনের যদি এখানে চলে আসে, KOH বেসের সাথে রিয়াকশন করে, ক্ষারের সাথে রিয়াকশন করে K2BO3 তৈরি করছে, 3H2 হাইড্রোজেন বোরেট হাইড্রোজেন গঠন মুক্ত করে, ঠিক আছে, অত জানতে চাইবে না। Na2CO3 এইগুলো অত আর কিছু তেমন জানতে চাইবে না, ঠিক আছে। এবার হ্যালোজেনের সাথে রিয়াকশনে যদি চলে আসি, সিম্পল MX3 কম্পাউন্ড তৈরি করে, যেমন BF3, এই BF3টাকে নিয়ে আমরা আলোচনা করব। তাহলে বোরনের সাথে এরা সবসময় ট্রাইহ্যালাইড গোছের কম্পাউন্ড তৈরি করে, ঠিক আছে। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন থাকবে, মেটালে তুই নিলি, বোরনকে নিলে আপাতত তাহলে ট্রাইহ্যালাইড যৌগ তৈরি করবে। এবার আমরা কি জানি, বোরন তো আকারে ছোট এবং উচ্চ আয়নায়ন এনথালপির জন্য বোরন সমযোজী হ্যালাইড গঠন করে, তাহলে BF3 একটা গ্যাস, BCl3 এবং BBr3 তরল এবং Bi3 কঠিন, এই হচ্ছে ব্যাপার, এবং এর সমযোজী যৌগ তৈরি করছে সকল হ্যালাইডগুলোর। এবার ত্রিকোণীয় দ্বিপিরামিডে যে জিনিসগুলো হচ্ছে হাইব্রিডাইজেশন, সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব, ডিটেল একটু আলোচনা করব, ঠিক আছে। তাহলে দেখি, আমি যদি ডাইরেক্ট হাইব্রিডাইজেশনের ফর্মুলা লাগিয়ে দিই BF3 এর জন্য, আমি যদি প্রথমেই হাইব্রিডাইজেশনের ফর্মুলা লাগিয়ে দিই, নাম্বার অফ হাইব্রিড অরবিটাল ইকুয়াল টু হাফ ইন্টু বোরনের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 3, মোনোভ্যালেন্ট 3টে, তাহলে এখানে 3 মানে হাইব্রিডাইজেশন হচ্ছে sp2,
নাম্বার অফ লোন পেয়ার হচ্ছে 3 - 3 মানে 0, তাহলে BF3 এর শেপ আমি এখান থেকেই বলে ফেলতে পারি এভাবে, ট্রাইগোনাল প্ল্যানার। আমি ডাইরেক্ট ফর্মুলা দিয়ে আমরা এভাবে করতে পারি। এবার আমরা যদি বলি যে আমরা এরকম ফর্মুলা ইউজ করবো না, বুঝবো বিষয়টা কি হচ্ছে, তাহলে সেন্ট্রাল অ্যাটমকে নিই। সেন্ট্রাল অ্যাটম বোরন, বোরনের সিচুয়েশন হচ্ছে 2s এ দুটো ইলেকট্রন এবং 2s এ দুটো ইলেকট্রন এবং 2p তে একটা ইলেকট্রন, তাহলে একটা কোভ্যালেন্ট বন্ড করতে হবে, এভাবে হবে না। বোরন কি করে, তার লোয়ার এনার্জি ইলেকট্রনকে হায়ার এনার্জি অরবিটালে জাম্প করায়, এগুলো আগেই শেখানো হয়েছে হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে এবং ভেরিয়েবল ভ্যালেন্সিতেও। তাহলে 2sটা এখন সিঙ্গলি ফিল্ড, আর 2pটা কীরকম সিচুয়েশন, 2pতে এখন একটা দুটো তিনটে, সরি তিনটে কেন, 2pতে এখন দুটো। তাহলে এক্ষেত্রে কি হবে, একটা s আর দুটো p মিলে, একটা s আর দুটো p মিলে কি করবে, হাইব্রিডাইজেশন করবে। তো যতগুলো পিওর অরবিটাল নিজেদের মধ্যে হাইব্রিডাইজেশনে টেক পার্ট করে, ঠিক ততগুলোই হাইব্রিড অরবিটাল তৈরি হয়। একটা s আর দুটো p, তাহলে তিনটে অ্যাটমিক অরবিটাল, তাহলে তিনটে হাইব্রিড অরবিটাল। একটা s আর দুটো p, এটা এখানে বসলো, আর একটা p কি পড়ে রইলো ভ্যাকেন্ট অবস্থায়, তাহলে এটা একটা 2p, যেটা একটা ভ্যাকেন্ট। এই যে তিনটে রয়েছে, ফ্লুরিনের সিচুয়েশন ভাব, ফ্লুরিনের সিচুয়েশন হচ্ছে 1s2 2s2 2p5, আগেও বলেছি 2p5 মানে কীরকম আমি বলতে পারি 2px 2py আর 2pz যদি বলি, তাহলে এখানে 2 2 এ 4 একটা, মানে যদিও ডবল ডবল করে বসবে না, উন্ডের প্রিন্সিপাল মেনটেন করে px একটা, py একটা, pz একটা, দেন আবার pux এ একটা, py একটা, তাহলে 5টা কমপ্লিট হয়ে গেল। তাহলে এরকম এই যে pz অরবিটালটা আছে, সেই pz এর সিঙ্গলি ফিল্ড অরবিটালটা নিয়ে এলো কোভ্যালেন্ট বন্ড করার জন্য, এবং আগেও বলেছি এরকম আনপেয়ার্ড অরবিটাল চাই, মানে সিঙ্গলি ফিল্ড অরবিটাল চাই, তবেই কোভ্যালেন্ট বন্ড করতে পারে। তো বোরনের 3টে সিঙ্গলি ফিল্ড অরবিটাল, ক্লোরিনের একটা করে সিঙ্গলি ফিল্ড অরবিটাল, 3টে ক্লোরিন এলো বন্ড করার জন্য। আমরা কি শেখানো হয়েছে, শেখানো হয়েছে যে যদি আমার sp2 হাইব্রিডাইজেশন হয়, সেন্ট্রাল অ্যাটমকে ঘিরে হাইব্রিডাইজড অরবিটালগুলো কিভাবে থাকে, সেন্ট্রাল অ্যাটমকে ঘিরে হাইব্রিডাইজড অরবিটালগুলো ট্রাইগোনাল প্ল্যানার আকৃতিতে থাকে। কিভাবে থাকে বললাম, ট্রাইগোনাল প্ল্যানার আকৃতিতে থাকে, তার ট্রাইগোনাল প্ল্যানার ভাবে ড্র করলাম। প্রতিটা অরবিটালে একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, ড্র করলাম। এবার কে আসছে, ক্লোরিন আসছে। ক্লোরিন তার 2pz অরবিটালটা নিয়ে হাইব্রিডাইজেশন করছে, তাহলে ধর ক্লোরিনে 2pz, একটা একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন এখানেও আছে। ক্লোরিন তার 2pz অরবিটালটা নিয়ে বন্ড করলো, ক্লোরিন তার 2pz অরবিটালটা নিয়ে বন্ড করলো, এখানে একটা একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন আছে। এবার এই সিচুয়েশনে কি, বোরনের একটা ভ্যাকেন্ট p অরবিটাল রয়েছে, তাহলে বোরনের এখানে কি আছে, বোরনের এখানে একটা ভ্যাকেন্ট p অরবিটাল আছে, এটা হচ্ছে সেই ভ্যাকেন্ট p অরবিটালটা, এটা হচ্ছে সেই ভ্যাকেন্ট p অরবিটালটা। এই ভ্যাকেন্ট p অরবিটালটাতেই তাহলে এটাকে যদি আমি অ্যাজ এ বন্ডের মতো করে ইকুইভ্যালেন্ট সাইন দিলাম, যদি ড্র করি বোরন, এদিকে ফ্লুরিন, এখানে ফ্লুরিন, এখানে ফ্লুরিন, তাহলে 3টে কোভ্যালেন্ট বন্ড করেছে। 3টে কোভ্যালেন্ট বন্ডে টোটাল কতগুলো ইলেকট্রন, ইলেকট্রনের পার্টিকেল নেচারের মতো যদি ভাবি, 3টে কোভ্যালেন্ট বন্ডে যদিও ইলেকট্রনগুলো ফ্লুরিনের দিকে সরে থাকবে, মাঝামাঝি থাকবে না, যাই হোক, তাহলে 3টে কোভ্যালেন্ট বন্ড মানে টোটাল 6টা ইলেকট্রন। তাহলে বোরনের সেন্ট্রাল অ্যাটমের আশেপাশে টোটাল 6টা ইলেকট্রন আছে। বোরন অক্টেট করতে পারেনি, অক্টেট করতে চাইছে, তাই ইলেকট্রন গ্রহণ করার প্রচুর ইচ্ছা রয়েছে, এবং ইলেকট্রন গ্রহণ কোথায় করবে, এই যে ভ্যাকেন্ট p অরবিটাল রয়েছে, এই ভ্যাকেন্ট p অরবিটাল ইলেকট্রন ডেনসিটি অ্যাকসেপ্ট করতে পারে। এটাকে যদি আমি এখন টেবিলের মতো করে আমাকে যদি প্লেস করি, যেরকম আগেও শিখিয়েছি, আগেও যেরকম করে শেখালাম, ধর এইটা আমার একটা টেবিল, এই টেবিলের পা, তো এটা যদি আমার টেবিল হয়, সেই টেবিলের মধ্যে যদি BF3টা আমার শুয়ে থাকে, BF3 যদি আমার শুয়ে থাকে, তাহলে কি হবে, রয়েছে এরকম করে শুয়ে আছে, টেবিলের প্লেনটাতে রয়েছে। এবার উপরে এবং টেবিলের নিচে এরকম করে দুটো p অরবিটাল রয়েছে, তাই না, টেবিলের উপরে এবং টেবিলের নিচে, মানে যেটা বোরনটা যে প্লেনে রয়েছে সেই প্লেনের সাথে, বোরনটা যে প্লেনে রয়েছে সেই প্লেনের সাথে একটা 90 ডিগ্রি, সেই প্লেনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে, সেই প্লেনের সাথে কি করেছে, সেই প্লেনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো এইভাবে ভ্যাকেন্ট একটা p অরবিটাল আছে। এবার বোরনের এই যে ভ্যাকেন্ট p অরবিটাল আছে, ফ্লুরিনের দিকে ভুললেও হবে না, ফ্লুরিনেরও ঠিক আছে, ফ্লুরিনেরও 2px এবং 2py কমপ্লিটলি ফিল্ড। এই যে মলিকুলার অ্যাক্সিস, এই মলিকুলার অ্যাক্সিসটাকে আমি ভাবলাম, এই যে আমার মলিকুলার অ্যাক্সিস, এই মলিকুলার অ্যাক্সিসটাকে আমি ভাবলাম জেড অ্যাক্সিস, ঠিক আছে, এই অ্যাক্সিসটাকে আমি ভাবলাম ওয়াই অ্যাক্সিস। তাহলে এই যে অরবিটালটা আছে, এই অরবিটালটা কোন অ্যাক্সিস বরাবর আছে, এক্স অ্যাক্সিস। তাহলে এই যে ভ্যাকেন্ট p অরবিটালটা বোরনের, আমি লেটসে ভাবলাম এটা বোরনের px অরবিটালটা, ঠিক আছে, 2px অরবিটালটা বোরনের ফাঁকা। এবার ফ্লুরিনের কি আছে, ফ্লুরিন তো তার pz অরবিটালটা ইউজ করেছে।
ফ্লুরিন তার পিজেড অরবিটালটা ইউজ করেছে কোভ্যালেন্ট বন্ড করার জন্য। এরকম করে টেবিলের প্লেনেই একটা পি অরবিটাল আছে যেটা এরকম করে টেবিলের প্লেনে ওয়াই অ্যাক্সিস বরাবর আছে। আর এর কাছে কি আছে, এর কাছে আরেকটা ট্রিক আছে, সেই ট্রিকটা হচ্ছে এরকম ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ফিল্ড পি অরবিটাল রয়েছে ফ্লুরিনের আছে। এই অরবিটালটা ফিল্ড, ওই ফিল্ড পি অরবিটালটা থেকে বোরনের ভ্যাকেন্ট পি অরবিটালের দিকে ইলেকট্রন ডেনসিটি পুশ করে। সেটাই বলছিল যে BF3 এর কাছে কিন্তু এরকম ইলেকট্রন পেয়ার রয়েছে যেটা ও বোরনের ফাঁকা অরবিটালের দিকে পুশ করতে পারে, যার ফলে বোরনের এরকম করে ফাঁকা অরবিটাল, তাহলে বোরনের ফাঁকা অরবিটাল রেড দিয়ে ড্র করেছিলাম, তাহলে বোরনের ফাঁকা অরবিটাল আর দাঁড়া কালার কোডিংটা একই রাখবো, এখানে যে কালার ইউজ করছি সেই কালার ইউজ করবো। তাহলে বোরনের যে ফাঁকা পি অরবিটালটা আছে, তাহলে বোরনের এই ফাঁকা পি অরবিটালের সাথে ফ্লুরিনের একটা ফিল্ড পি অরবিটাল সাইড অন ওভারল্যাপ করে কি করে ফেললো, এখানে সাইড অন ওভারল্যাপ করে এখানে একটা পাই বন্ড করে ফেললো, রাইট। সাইড অন ওভারল্যাপ করে এখানে কি করে ফেললো, সাইড অন ওভারল্যাপ করে এখানে একটা পাই বন্ড করে ফেললো, ঠিক আছে। সাইড অন ওভারল্যাপ করে এখানে একটা পাই বন্ড করে ফেললো, এই ঘটনাটাই। তাহলে এটাকেই আমি যদি অ্যাজ এ রেজোনেন্সের মতো ড্র করি, ভালো করে মনে রাখতে হবে এটা কিন্তু WBJE-তেও এসেছিল এবং অনেক এন্ট্রান্সেও আসতে পারে। এই যে ইলেকট্রনটা আছে এটা বোরনকে দিতে পারে। তাহলে এরপর একটা রেজোনেটিং স্ট্রাকচার কি হতে পারে, বোরন ডবল বন্ড ফ্লুরিন, এরকম এরকম। যে নিজের ইলেকট্রন ডেনসিটি দেয় সে পজিটিভলি চার্জ হয়ে যায়, বোরন নিজের ফাঁকা থেকে একটা ইলেকট্রন ডেনসিটি পেয়েছে, তার মানে এই বন্ডটা তো আসলে ডেটিভ বন্ড, তাই না। এই বন্ডটা তো আসলে ডেটিভ বন্ড, ইলেকট্রন ডেনসিটি একাই পুশ করেছে। এরকম করে আমরা আরো স্ট্রাকচার পাবো অ্যান্ড এক্সেট্রা মানে বলতে চাইছি আমি এদিকের ফ্লুরিনটা যেমন দেখালাম, এই ফ্লুরিনটাও করতে পারে। সেই স্ট্রাকচারে কি হয়ে যাবে, এর নেক্সট যে স্ট্রাকচারটা আসবে, এর যে নেক্সট যে রেজোনেটিং স্ট্রাকচারটা আসবে, সেই নেক্সট রেজোনেটিং স্ট্রাকচারে এই ফ্লুরিনটা সেম থাকবে। লেটস এটা ডাবল বন্ড করলো, এটা সিঙ্গেল বন্ড করলো, মানে ছিল সেই সিচুয়েশনে এটা নেগেটিভলি চার্জ হয়ে গেল, আর যে ইলেকট্রন পেয়ার দেয় সে পজিটিভলি চার্জ হয়ে গেল এই পাই বন্ডটা করার জন্য। এরকম সো অন চলছে। এটা থেকে আমি কি বলতে পারবো, অ্যান্ড এক্সেট্রা। এবং এরকম করে আরও একটা হবে, থার্ড যে ক্লোরিনটা রয়েছে সেও করবে। তাহলে এই যে জিনিসটার যে রেজোনেন্স হাইব্রিড, সে রেজোনেন্স হাইব্রিডটা এরকম টাইপের দেখতে হবে। তিনটে বোরন যে কোভ্যালেন্ট বন্ড মানে সিঙ্গেল বন্ড, যে সিগমা বন্ড আছে, সিগমা বন্ডটা তো আছেই, তার সাথে কি করলো ডট 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 ডট, কারণ কোনো সিচুয়েশনেই কোনো ফ্লুরিনের এই যে ডবল বন্ডটা ফিক্স নয়, একটা স্ট্রাকচারে ডবল বন্ড আছে বাকি দুটোতে সিঙ্গেল। তাহলে কোনো একটা বোরন ফ্লুরিনকে নিয়ে ভাবলে কি হবে, তার বন্ডটা ডবল বন্ড আর সিঙ্গেল বন্ডের মাঝামাঝি। তাহলে আমি যদি এখানে বোরন ফ্লুরিনের বন্ডের বন্ড অর্ডার বার করতে চাই, তাহলে বোরন ফ্লুরিনের বন্ডের আমি যদি বলি বন্ড অর্ডার বার করব, বন্ড অর্ডার ইকুয়াল টু কি বেরোবে, প্রথম স্ট্রাকচারে ডবল বন্ড, বাকি দুটো স্ট্রাকচারে সিঙ্গেল বন্ড, টোটাল রেজোনেটিং স্ট্রাকচার 3, তাহলে 4 ডিভাইডেড বাই 3, দ্যাট মিনস এখানে বন্ড অর্ডার আসবে 1.33। তাহলে এই কোশ্চেনটা এসেছিল, তাহলে এখানে ডবল বন্ড সিঙ্গেল বন্ডের মাঝামাঝি হচ্ছে। এবং বোরনের ইলেকট্রন ঘাটতি আছে, বোরনের সেই ইলেকট্রন ঘাটতিটাকে কিছুটা কমাচ্ছে কি করে বোরন, ফ্লুরিনের একটা ফিল্ড পি অরবিটাল থেকে ইলেকট্রন বোরনের আনফিল্ড বা ভ্যাকেন্ট, আনফিল্ড ইন দ্য সেন্স ভ্যাকেন্ট পি অরবিটালে পাচ্ছে। টোটাল জিনিসটা দেখালাম কিভাবে বোরনের হাফ ভ্যাকেন্ট অরবিটাল আছে, কিভাবে হচ্ছে ব্যাপারটা রেজোনেন্স, কিভাবে ফ্লুরিন দিতে পারছে, টোটাল জিনিসটা দেখানো হলো। এবং এই কারণের জন্য কিন্তু বন্ডটা ডবল বন্ড আর সিঙ্গেল বন্ডের মাঝামাঝি একটা সিচুয়েশনে আসছে, এবং BF3-তে এভাবে কিন্তু বোরন নিজের ঘাটতিটা কিছুটা হলেও মেটাতে পারছে, ঠিক আছে। এবার বইয়ের দিকে যাই, এই ক্লাসটা এখানেই শেষ করতে হবে, কারণ এরপরে করলে ক্লাস চলতে চলতে 3 ঘন্টা চলে যাবে, 1.5 ঘন্টা হয়েছে, আমরা এখানেই এটাকে শেষ করব। তাহলে যেই জিনিসপত্রগুলো দেখালাম ভালো করে দেখ। sp2 হাইব্রিডাইজেশন করে এরকম হলো, BX3 তৈরি করলো এরকম করে একটা দেখ, ফাঁকা পি অরবিটাল, ফাঁকা PZ অরবিটাল, ধর এর PZ নিয়ে বলেছে, আমি X নিয়ে ধরেছিলাম, জেড অ্যাক্সিসটা আমি জেড অ্যাক্সিসটাকে মলিকুলার অ্যাক্সিস ধরে চলেছিলাম, কোনো অসুবিধা নেই। PZটাকে ফাঁকা ধরে নিয়েছে, তাহলে যদি ফাঁকা হয় তাহলে ত্রিকোণীয় সমতলীয় দেখতেই পাচ্ছিস ট্রাইগোনাল প্ল্যানার। এই অবস্থায় কি হয়, এই অবস্থায় এই স্ট্রাকচারটা দেখ, এইখানে দেখ, বোরনের থেকে একটা ইলেকট্রন ফ্লুরিনের দিকে পুশ হচ্ছে, যে বোরনের এই যে লেখাই রয়েছে, বোরনের একটা সম্পূর্ণ যে ব্যাখ্যা উপরে কি জিনিসটা বলেছে, হ্যাঁ দেখ বইয়ে মার্ক করে দিই, বই যখন আছে মার্ক করি, কারণ বোরন পরমাণুর খালি টুপি কক্ষক, যে খালি টুপি কক্ষক, ফ্লুরিন পরমাণুর পূর্ণ টুপি কক্ষক প্রায় সমান আকারের হওয়ায় F পরমাণুটির রেজোনেন্সের মাধ্যমে তার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বোরন পরমাণুকে দান করে পি পাই ব্যাক বন্ডিং তৈরি করে। বোরন টু ফ্লুরিনের দিকে ইলেকট্রন যাচ্ছে তাই ওটা ব্যাক বন্ডিং। এর ফলে BF বন্ধনগুলি আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করে এবং বন্ধন দৈর্ঘ্য হ্রাস পায়। তাহলে দেখলাম ওটা সিঙ্গেল বন্ড নয়, বোরন ফ্লুরিনের মধ্যে বন্ড অর্ডারটা সিঙ্গেল নয়, 1 নয়, 1.33 ক্যালকুলেট করে দেখালাম বন্ডিং এরই কনসেপ্ট। এবার এটাই দেখ, সেই কনসেপ্টটাই বলেছে এখানে। তাহলে বোরনের একটা ফ্লুরিনের একটা
ফ্লুরিনের একটা পূর্ণ পি অরবিটাল, ফ্লুরিনের একটা পূর্ণ 2p অরবিটাল, বোরনের একটা খালি 2p অরবিটালের অলমোস্ট সাইজে বা এনার্জিতে সেম থাকে বলে রেজোনেন্সের মাধ্যমে পি পাই ব্যাক বন্ডিং করার একটা সুযোগ থাকছে। এই যে পি পাই ব্যাক বন্ডিং, এবং এটাকে ডেটিভ পাই বন্ড লিখেছে। দেখ ডেটিভ পাই বন্ড কেন লিখেছে, এবং আমিও দেখ এখানে একটা তীর চিহ্ন দেখিয়েছি, আমিও এখানে এই যে এটা দেখিয়েছিলাম এখানে একটা তীর চিহ্ন দেখিয়েছি। তার কারণটা কি, বোরন টু ফ্লুরিনের দিকে, তার কারণটা হচ্ছে বোরন টু ফ্লুরিনের দিকে ইলেকট্রন ডেনসিটি, বোরন টু ফ্লুরিনের দিকে ইলেকট্রন ডেনসিটি যাচ্ছে। তাহলে এই যে বন্ডটা সেকেন্ড টাইম যে কোভ্যালেন্ট বন্ডটা হচ্ছে, ওই কোভ্যালেন্ট বন্ডে যে দুটো ইলেকট্রন আছে সেই দুটো ইলেকট্রন একাই ফ্লুরিন ডোনেট করছে, তাহলে দিস ইজ এ ডেটিভ বন্ড বা অসমযোজী বন্ধন। ডেটিভ পাই বন্ড কেন বলছে, কারণ এই যে ইলেকট্রন ডেনসিটিটা দেখাচ্ছি পাই, দুটো একটা ইলেকট্রন পেয়ার যাচ্ছে, ওটা বোরনের ফিল্ড পি থেকে ফ্লুরিনের ফিল্ড পি থেকে বোরনের ব্যাকেন্ড পি অরবিটালে যাচ্ছে। তাহলে পি অরবিটাল ওভারল্যাপ হচ্ছে, তাহলে এটা পাই বন্ড হচ্ছে এবং ব্যাকে যাচ্ছে, তাহলে পাই ব্যাক বন্ডিং বলছি, এবং এটা এক টাইপের অসমযোজী বন্ধন। ডেটিভ বন্ধন মানে তো অসমযোজী বন্ধন, তাহলে অসমযোজী বন্ধন কারণ দুটো ইলেকট্রনই ফ্লুরিন নিজে একাই দিচ্ছে। আশা করি কথাটা বুঝতে পেরেছিস কেন ওখানে ডেটিভ পাই বন্ড লিখেছে। এই হচ্ছে ব্যাপার। পাই বন্ড কেন বলেছে, ডেটিভ বন্ড কেন বলেছে, এই কারণের জন্য রেজোনেন্স করতে পারছে বলে এরূপ কার্যকরী রেজোনেন্স ক্রিয়ার ফলে বোরনের ইলেকট্রনের ঘাটতি অনেকাংশে কমে যায় এবং BF3 দুর্বল লুইস অ্যাসিড হিসাবে কাজ করে। এই হচ্ছে ব্যাপার। হ্যালোজেনের আকার ক্রমশ বৃদ্ধি পায় সংশ্লিষ্ট পি অরবিটালে। এবার যত তুই উপর থেকে নিচের দিকে যাবি তত বোরনের জায়গায় তুই যদি ক্লোরিন নিয়ে আসিস, বোরনের জায়গায় তুই যদি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এইগুলোকে ইন্ট্রোডিউস করতে শুরু করিস, তাহলে বোরনের রেসপেক্টে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ধীরে ধীরে ওই পি অরবিটালের সাইজটা ধীরে ধীরে বাড়ছে। আর সাইজে যখন অত তারতম্য আসবে তখন ওই পাই বন্ডটা স্ট্রঙ্গার ওভারল্যাপ হবে না, মানে ওভারল্যাপটা ভালো হবে না, তাহলে পাই বন্ডটা স্ট্রঙ্গার হবে না। এই কারণে এখানে লেখা রয়েছে এই ট্রাইহ্যালাইডগুলি লুইস অ্যাসিডের কাজ করে। এদের লুইস অ্যাসিডের শক্তির ক্রম হচ্ছে এটা, লুইস অ্যাসিড হিসাবে কাজ করার শক্তির ক্রম হচ্ছে এটা। Bi3 সব থেকে বেশি, BF3 সব থেকে কম। তাহলে লুইস অ্যাসিড কারা, যারা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করে, যারা যত ভালোভাবে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করবে তারা তত ভালো লুইস অ্যাসিড। BF3 তে আমরা দেখতে পাচ্ছি এই যে রেজোনেন্সটা হচ্ছে, এই রেজোনেন্সটা হওয়ার ফলে বোরনের ইলেকট্রন ডেনসিটি অ্যাকসেপ্ট করার ইচ্ছাটা কিছুটা ইন্টারনালি কম্পেনসেট করে দিচ্ছে ফ্লুরিন। তাহলে এক্ষেত্রে বোরনের ইলেকট্রন নেওয়ার ইচ্ছাটা যেহেতু ইন্টারনালি একটু কম্পেনসেটেড হয়ে যাচ্ছে, ইন্টারনালি যেহেতু একটু হলেও কম্পেনসেটেড হয়ে যাচ্ছে, সেই কারণে BF3 এর ইলেকট্রন নেওয়ার ইচ্ছাটা খারাপ, লোকের কাছ থেকে ইলেকট্রন নেওয়ার ইচ্ছাটা খারাপ, কারণ নিজের ইন্টারনালি কিছুটা ইলেকট্রন ডেনসিটি কম্পেনসেটেড হয়ে যাচ্ছে। কিন্তু Bi3 এর ক্ষেত্রে দেখা যাচ্ছে, বা CCl বা ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ধীরে ধীরে যখন যাচ্ছে 3p 4p 5p অরবিটাল আসছে, রেজোনেন্সটা হিন্ডার হচ্ছে। রেজোনেন্স যত হিন্ডার হবে ইন্টারনালি এই ইলেকট্রন ডেনসিটিটা পাচ্ছে না, মানে ইন্টারনালি কম্পেনসেশনটা হচ্ছে না, তাহলে লোকের কাছ থেকে ইলেকট্রন ডেনসিটি অ্যাকসেপ্ট করতে চাইবে, মানে লুইস অ্যাসিডিটিটা বাড়াতে চাইবে, এবং দেখা যাচ্ছে ওই কারণে Bi3 এর লুইস অ্যাসিডিটিটা হাই। এই হচ্ছে ব্যাপার। BX3 জলের সাথে রিঅ্যাকশন করে H3BO3 তৈরি করে, দেখতেই পেলি, এটাও তোকে কোশ্চেন আসতে পারে। আর অ্যালুমিনিয়াম হাইড্রাইডের কথাটা বলে নি, অ্যালুমিনিয়ামটাও আসলে অ্যালুমিনিয়ামের যে হাইলাইটগুলো রয়েছে সেটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড Al2Cl6 রূপে অবস্থান করে। আকারে বড় অ্যালুমিনিয়াম পরমাণু তার চারিদিকে বড় আকারে 4টে ক্লোরিন পরমাণুকে স্থান দিতে পারে, কারণ অ্যালুমিনিয়ামের 3s3p, ক্লোরিনেরও 3s3p, তাই অসুবিধা নেই। এবং এরা ডাইমার আকারে অবস্থান করে, এটা পরীক্ষায় কোশ্চেন আসে, এবং এরা কিন্তু ডাইমার গঠন করে। ডাইমারের চরিত্রটা দেখিয়ে দিবি এবং তার সাথে সাথে দেখিয়ে বলতে হবে এখানে অ্যালুমিনিয়ামের হাইব্রিডাইজেশন কি, কারণ ওর আশেপাশে ক্লোরিনগুলো চতুস্থলকীয়ভাবে আছে। তাহলে 3টে AlCl3 ছিল, তার সাথে একটা ক্লোরিন, অন্য একটা AlCl3 এর একটা ক্লোরিন এর দিকে ডেটিভ বন্ড করছে, আর এই অ্যালুমিনিয়ামকে অন্য একটা AlCl3 এর ক্লোরিন ডেটিভ বন্ড করে দিচ্ছে, কারণ ক্লোরিনের তো একটা কোভ্যালেন্ট বন্ড করার পর তার কাছে তো 3 জোড়া ইলেকট্রন পেয়ার অ্যাভেলেবেল। ওই 3 জোড়া ইলেকট্রন পেয়ারের মধ্যে 1 জোড়াকে ও অ্যালুমিনিয়ামের দিকে পুশ করে দিচ্ছে, উল্টো দিক থেকে এই ঘটনা ঘটছে। তার মানে এইভাবে ওরা ডাইমার আকারে অবস্থান করে। কি করে হয়, অন্য অ্যালুমিনিয়াম পরমাণুর সঙ্গে একটি ক্লোরিন পরমাণু থেকে একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় গ্রহণ করে অসমযোজী বন্ধন গঠনের মাধ্যমে অষ্টক পূর্ণ করে। এইভাবে অ্যালুমিনিয়াম তার অষ্টক পূর্ণ করে ডাইমার গঠন করে। তাহলে অ্যালুমিনিয়ামের এই ডাইমারাইজেশনের প্রশ্নটা আসতে পারে, এবং এখানে অ্যালুমিনিয়ামের হাইব্রিডাইজেশন কি, sp3 হাইব্রিডাইজড, এবং আশেপাশে 4টে যে ক্লোরিন থাকে তারা চতুস্থলকীয়ভাবে, তারা কিভাবে থাকে, তারা ওখানে চতুস্থলকীয়ভাবে থাকে। এক সেকেন্ডে কেটে ফেললাম, চতুস্থলকীয়ভাবে থাকে এবং হাইব্রিডাইজেশন sp3। এটা পড়ে ফেলবি তাহলেই হবে। এরপরে এখান থেকে হলো এরপরে বোরনের যে অস্বাভাবিক আচরণ, আমরা এর পরের ক্লাসে বোরনের যে কম্পাউন্ডগুলো রয়েছে বা বোরনের যে অস্বাভাবিক আচরণগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? কারণ আমি ভেবেছিলাম এটা হয়তো একটা ক্লাসে শেষ করা যাবে, ভালোভাবে বলতে গেলে একটা ক্লাসে শেষ হবে না, কারণ এখানে প্রচুর ছোট ছোট ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে, এবং এর ভিতরের অনেক যে বলার জিনিসগুলো সেগুলো আমি বন্ডিং এবং পিরিয়ডিক টেবিলেই বলে এসেছি। এখানে বারবার অতটা ডিটেলে না বললেও চলে, তাও একবার বলছি
যেন পুরোনো জিনিসটা একবার রিক্যাপ হয়ে যায়, ঠিক আছে? পরের দিন আমরা এটার বাকি পার্টটা কমপ্লিট করে ফেলবো।